হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে গেছে। শুরু করার। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, এতটুকুই তো শিক্ষা ব্যবস্থা নাকি আর কোনো কিছু বলার? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমান এবং ভবিষ্যৎ। হ্যাঁ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান এবং ভবিষ্যৎ সিচুয়েশন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি যদি শিক্ষাটা নিয়ে একটু বলি। শিক্ষাটা হচ্ছে এডুকেশন। এডুকেশন একদম ফর্মালি বলছি, লিটারেলি এটা সবাই আমরা যদি গুগল করি তাহলে এতটুকুই পাবো যে ল্যাটিন শব্দ থেকে আসছে। হ্যাঁ, ল্যাটিন শব্দ থেকে আসছে। এর ইংলিশ যদি মিনিংটা দাঁড়ায় এরকম: দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। হ্যাঁ, এটা মানে এডুকেশন এর ল্যাটিন যে শব্দটা সেটার মিনিংটা আসছে এরকম যে মানুষের মানবিক, দৈহিক এবং নৈতিক প্রশিক্ষণের ধারাবাহিক প্রশিক্ষণ, মানে পদ্ধতি আর কি। হ্যাঁ, কথা হচ্ছে মানুষের কয়েকটা টার্ম ব্যবহার করা হয়েছে। একটা মানবিক, দৈহিক এবং নৈতিক প্রশিক্ষণের ধারাবাহিক পদ্ধতি। কথা হচ্ছে যে এই যে এটা ধারাবাহিক কথাটা হচ্ছে এমন ভাবে নেওয়া যাবে না যে আমি ক্লাস না, আমাদের যে গতানুগতিক শিক্ষা, আমাদের গতানুগতিক যে শিক্ষা, ক্লাস ওয়ানে একজন স্টুডেন্ট ভর্তি হয় কিংবা বেবিতে নার্সারিতে ভর্তি হয়ে মাস্টার্স অনার্স করার পর তার শিক্ষা জীবন শেষ। হ্যাঁ, এতটুকু বলা হয়। আসলে আসলে শিক্ষা জীবনটা এমনটা মানে কোনো গণ্ডিতে যদি বেঁধে দেওয়া হয় তাহলে এটা ভুল হবে। হ্যাঁ, শিক্ষার প্রসেসটা মানে মানে আক্ষরিক ভাবে এটা চলমান। আর এমনিতে আমরা বলি যে আহ দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তুমি শিখতে থাকো। হ্যাঁ, এগুলোকে আমরা বলি গতানুগতিক কথা। এই কিছুদিন আগে আন্তর্জাতিক শিক্ষা দিবস গত ছিল হচ্ছে 23শে মে। 23শে মে ছিল আন্তর্জাতিক শিক্ষা দিবস। তার প্রতিপাদ্য বিষয় ছিল, আজকে কত তারিখ হচ্ছে? 24শে মে না? আজকে কি মে মাস? 24শে মে। হ্যাঁ, হ্যাঁ, 24শে। তাহলে গত আন্তর্জাতিক শিক্ষা দিবস ছিল গতকাল মেবি। আহ 24শে মে প্রতিপাদ্য বিষয় ছিল কি? স্থায়ী শান্তির জন্য শিক্ষা। স্থায়ী শান্তির জন্য শিক্ষা। এটা ইউনেস্কো নির্ধারণ করেছে। এই দিবসটা পালন হয় প্রতি বছর জানুয়ারি মাসে। হ্যাঁ, দিবসটা 23শে মে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন হয় 24শে জানুয়ারি। হ্যাঁ, এই 19 সাল থেকে এই দিবসটা পালন করা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। হ্যাঁ, আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে। নেলসন ম্যান্ডেলার একটা উক্তি কি, নেলসন ম্যান্ডেলা কি বলছে শিক্ষা নিয়ে: শিক্ষা সব থেকে শক্তিশালী, যার মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়া যায়। আমি এগুলো পরে চাচ্ছি যে পরে ব্যাখ্যা করতে। আমি এখন আমাদের আমাদের বাংলাদেশে পাক ভারত কিংবা আমাদের যখনই ইতিহাস আসে বাংলাদেশে, তখন পাক ভারত একটা ইতিহাস, আর পাক ব্রিটিশ মানে হচ্ছে যে আহ ব্রিটিশের আগে তারপরে হচ্ছে যে আর্য যে অনার্য এগুলো ছিল, তারপরে ব্রিটিশ, তারপরে পাক ভারত, তারপরে তো আমাদের বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার এই ইতিহাস। এই চারটা। আচ্ছা, আমাকে কি দেখা যায়? হ্যাঁ, ক্লিয়ার তো হবে। আচ্ছা, তো প্রাক ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশে এই অবিভক্ত ভারতের শিক্ষা বলতে আমরা কি বুঝি? শিক্ষা বলতে আসলে ওরা যখন আসে আমাদের এখানে, ওরা প্রথম ফেস করে হচ্ছে ভাষাগত সমস্যা। ওরা শাসন করতে হলে তো তুমি আমাকে যদি বলো যে এখানে বসো, তাহলে সেটা তো আমাকে বুঝতে হবে যে আমাকে বসতে বলছে। আমাকে যদি বলে তুমি গাড়ি ড্রাইভ করো, আমাকে তো বুঝতে হবে গাড়ি ড্রাইভ করতে বলছে। এভাবে ওদের স্বার্থে যতটুকু দরকার, জাস্ট এতটুকু, আমি প্রত্যেকটা ডকুমেন্টে এতটুকু শব্দটা পেয়েছি যে গোলামি করতে যতটুকু শিক্ষা দরকার ততটুকু শিক্ষায় শিক্ষিত করতে বাংলাদেশের, মানে তদানীন্তন বাংলাদেশ, আমি বাংলাদেশ শব্দটাই ব্যবহার করি, বাংলাদেশের মানুষকে এক কথায় ভারতে উপমহাদেশে তারা এই শিক্ষা ব্যবস্থা প্রচলন করে। তাদের উদ্দেশ্য এটা ছিল না যে তারা এই উপমহাদেশের মানুষকে কি করবে, শিক্ষিত করবে বা হচ্ছে যে শিক্ষা থেকে উপকৃত করবে। তার উদ্দেশ্য ছিল তারা উপকৃত হবে, এমন ভাবে উপকৃত হবে যেন তারা কি হয়, তাদের ব্যবসা বাণিজ্য বলো, তারপর তাদের লুট করার সিস্টেমটা বলো যেন সহজ হয়। আর এই পথে অগ্রসর ভূমিকা পালন করে হচ্ছে আমাদের এই যে এই কন্টিনেন্টের হিন্দু সমাজেরা। হ্যাঁ, ওই সময়
ওই সময় আমাদের মাওলানারা, তারপর হচ্ছে যে হুজুরেরা ইংরেজি শিক্ষা হারাম এরকম ফতোয়া দিয়েছে। হ্যাঁ, এই ফতোয়া দিয়ে নিজেদেরকে ইংরেজি শিক্ষা থেকে বিরত রেখেছে। যেভাবেই হোক তারা বুঝেছে ভালো, আমি ওই দিকে যাচ্ছি না। হ্যাঁ, তখন ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা তারা কেমন ভাবে চালু করেছিল, আহ ধর্মভিত্তিক, যে কি যেন বৈদিক শিক্ষা, তারপর হচ্ছে বৌদ্ধ, তারপরে হচ্ছে বৈদিক শিক্ষা বলতে হচ্ছে বেদ। বেদ, হ্যাঁ, হিন্দুদের জন্য, বৌদ্ধদের শিক্ষা, মুসলমানদের শিক্ষা, এভাবে এভাবে আরো কয়েকটা আহ, জাতির জন্য নির্দিষ্ট কয়েকটা প্লেসে শিক্ষার ব্যবস্থা করেছিল, জাস্ট ওদের জন্য। এটা 1957 সাল থেকে পুরাদমে শুরু হয়। 1957 সাল শব্দটা ইউজ করলাম কারণ সবাই জানো ওই সময় তো আমরা বাংলাদেশ, ভারত উপমহাদেশের ক্ষমতা পুরোপুরি হারাই সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার মাধ্যমে। সব সব ইতিহাস জানো। আর তারপরে পাকিস্তানি আমল, পাকিস্তানি আমলের প্রথম অনেক কমিশন, শিক্ষা কমিশন, যেমন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতে খোদা 1972 সালে কমিশনটা গঠন করা হয়। আর পাকিস্তান আমলে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয় কত সালে? 1951 সালে। 51 সালে তারপরে সেটা এসে মাওলানা আকরাম খান 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। আচ্ছা, আমি কয়েকটা সুপারিশ গুলো ওখানে তুলে ধরছি। হ্যাঁ, কয়েকটা সুপারিশ আমার কাছে এখানে লেখা আছে, আমি লিখে রাখছি আর কি। যেমন বলছে যে প্রাথমিক, ওই সেম ওই যে 1952 সালের পাকিস্তানি আমলের শিক্ষা কমিশনের যে প্রস্তাব ছিল, প্রায় 8টা প্রস্তাব ছিল। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য, একদম হুবহু এখন বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রশাসন মহকুমা পর্যায়ে বিন্যাস করা। মহকুমা মানে তো এখন আমরা বুঝি উপজেলা পর্যায়ে। তারপরে হচ্ছে যে প্রাথমিক শিক্ষা সর্বজনীন ও অবৈতনিক বাধ্যতামূলক করা। হ্যাঁ, এগুলো সব এখন আহ, আমাদের দেশে ইমপ্লিমেন্টেড। তারপরে প্রাথমিক আহ, বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগ করা। এটা কিন্তু 1951 সালে কার চিন্তা? মাওলানা আকরাম খানের চিন্তা। হ্যাঁ, এগুলো এগুলো কিন্তু আমরা এখন শুনে আহ নারীবাদীর কোনো কিছু আহ, আমল করা হচ্ছে এমনটা না, এটা ওই সময় থেকেই প্রস্তাবিত। হ্যাঁ, তারপরে যে পার্টটা লেখা আছে স্কুল ইউনিয়ন পরিষদের প্রতিনিধি থাকবে, এইসব এরকম মাঠটা প্রস্তাব দিয়েছিল। এরপরে আর একটা বাংলাদেশের স্বাধীনতা আসার পর 1952 কি যেন বলে, ওই যে বললাম যে 52 সালে ডক্টর কুদরতে খোদার নির্দেশে মানে তত্ত্বাবধানে যে কমিশন গঠন করা হয়, ওখানে কিছু প্রস্তাবনা ছিল, এরকম লম্বা কিছু প্রস্তাবনা ছিল। এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বর্তমানে বর্তমানে অষ্টম শ্রেণীর নাগরিক সকল, মানে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল নাগরিকের জন্য বাংলাদেশের শিক্ষা বাধ্যতামূলক। এটা হয়তো বা এখন বর্তমানে চেঞ্জ হয়ে কিনা জানি না আমি। আসল তথ্য আমার কাছে একদমই নাই। অষ্টম শ্রেণী পর্যন্তই আমি যতটুকু দেখেছি, এরপরে আমি পাইনি আর। তারপরে 1990 সালে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করা হয়। 1990 সালে, হ্যাঁ, 1990 সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। এরপরে এসে ক্লাস 8, অষ্টম শ্রেণী পর্যন্ত। 1973 সালে এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা বাস্তবায়ন করা হয়, একদম চালু করা হয়। 52 সালে প্রস্তাবিত করা হয়, তারপর চালু করা হয়। কারণ আমাদের সংবিধানে এই সম্পর্কে কি বলা হচ্ছে আমি একটু বলি, যে মানে একই পদ্ধতি গণমুখী ও সর্বজনীন শিক্ষা প্রতিষ্ঠা এবং সমাজের প্রয়োজনের সঙ্গে শিক্ষাকে সংগতিপূর্ণ করা। এটা আমাদের বাংলাদেশের সংবিধানের সূত্র। যদিও সংবিধানের ভাষা না এটা, কথা হচ্ছে যে এরকম যে আমাদের সমাজ যখন যেইভাবে চলবে সেই রকম সঙ্গতিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে প্রণয়ন করতে হবে। এই কথাটার প্রেক্ষিতে, এই কথাটার উপর দাঁড়িয়ে প্রত্যেকবার প্রত্যেক শিক্ষামন্ত্রী এই কথার ক্ষমতা বলে তারা নিজের মতো করে, নিজের মতো করে বলি, কিংবা হচ্ছে যে এখানে অন্য কোনো মোড়ল থাকলে থাকতে পারে, তাদের মতো করে কি করে শিক্ষা প্রণয়ন করে। প্রথমে কোশ্চেন, তারপরে এমসিকিউ, তারপরে হচ্ছে বর্তমান যে অবস্থা চলছে আর কি, ডায়াগ্রাম করা কিংবা বিভিন্ন কিছু করা, আমি এগুলো নিয়ে বলবো ইনশাল্লাহ। তারপরে এরপরে বাংলাদেশের বর্তমান বর্তমান একদম প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে যে উম সাক্ষরতার হার, কিংবা হচ্ছে যে কতজন প্লাস পাইছে, হ্যাঁ, কতজন গোল্ডেন পাইছে। একসময় আমাদের সময় ছিল, আমরা যখন ক্লাস 5-এ আচ্ছা, পড়ি থাকি তখন আরিফুল, আমি একটু আহ, একটা কোশ্চেন ছিল, সেটা যে আমাদের সংবিধানের নিয়ম, আহ, সমাজের সাথে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে, এটা কি আমাদের
কামাল উদ্দিন সাহেবের রচিত সংবিধান, নাকি এটা হ্যাঁ হ্যাঁ ব্রিটিশ আমল সেটা থেকে? ওই 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 একই সময়ের আমাদের ওই সময়ের এই শিক্ষানীতি আর চেঞ্জ, শিক্ষার যে অধ্যাদেশ সেগুলো চেঞ্জ হয়নি, ও আগে থেকে ছিল ওগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে আচ্ছা, সংবিধান নিয়ে একদিন আমরা আলোচনা করবো আলাদা হবে, তাহলে তো ভালো হবে, একটা প্রোগ্রামই করা যায় সংবিধান নিয়ে, পুরো সংবিধান নিয়ে, তাহলে ভালো হবে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আর ওখান থেকে আসছে, এগুলো এগুলো কোনো চেঞ্জ হয়নি, কোনো অধ্যাদেশ নাই, শিক্ষার কোনো অধ্যাদেশ আমার জানা নাই। আচ্ছা, যাই হোক, তারপরে এই যে বাংলাদেশের ট্রেন চালু হয়, হ্যাঁ, কিভাবে শিক্ষাটাকে এগিয়ে না যায়। যদিও তখন উদ্দেশ্য ভালো ছিল, যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, আমরা পরীক্ষা দিয়েছি ক্লাস 5-এ, মনে আছে যে প্রথম হ্যাঁ, প্রথম ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এরকম ক্লাস 5-এর পরীক্ষাটা ছিল আমাদের। এরপরে আসলো কি, ক্লাস 8-এ যখন আমরা থাকি তখন কি আসলো, A+, A+, তারপরে কি হলো, A+টা সর্বোচ্চ ছিল, তারপরে আমার মনে বলছে হ্যাঁ জিপিএ A+ সিস্টেম ছিল। আসে। হ্যাঁ, গোল্ডেন সিস্টেমটা আসছে মনে হয় আমরা যখন ক্লাস 9-এ কিংবা 10-এ পড়ি, গোল্ডেন সিস্টেম, হ্যাঁ, যে সব বিষয়ে A+ পেলে গোল্ডেন হয়। এই যে প্রতিযোগিতাটা শুরু হলো, সেটা আজ অব্দি চলমান, সেটা এখন চলছে। এটা নিয়ে আমি চাচ্ছি যে অন্য কেউ বলুক। হ্যাঁ, আমি আমি জাস্ট একটু গতানুগতিক কথাগুলো বলে শেষ করছি, তারপরে উম, সমস্যা এবং হচ্ছে যে উত্তরণের উপায়গুলো আলাদাভাবে আলোচনা করা হবে। হ্যাঁ, আমি কি আচ্ছা এখান থেকে শেষ করব, নাকি আমি চাচ্ছি যে এগুলো শেষ করে এখন অন্য কাউকে বলার সুযোগ দিতে, তারপরে সমস্যা এবং হচ্ছে যে এর থেকে উত্তরণের উপায় আলাদাভাবে আলোচনা করা যাবে। আচ্ছা, ওপেনিং শেষ হয়ে থাকে, তাহলে আমার হচ্ছে যে আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সেগমেন্টে যেতে পারি। হ্যাঁ আহ, হ্যাঁ, তো যেন এখন আমাদের এখন আমাদের আজকে সিম্পোজিয়ামে আলোচ্য বিষয় চলছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমান ও ভবিষ্যৎ। এখন আমাদের মাঝে ডিটেলস বক্তব্য নিয়ে আসবে আমাদের মাহাদি হাসান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। আমাদের ফ্রেন্ড সব থেকে ভালোভাবে প্রায় বলে দিয়েছে যে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি, অতীতে কি অবস্থা ছিল। তো শিক্ষা ব্যবস্থা স্টার্ট সম্পর্কে সে বলেছে। আমি এখন আপাতত বলতে চাই যে আমাদের যে এখানে বলল যে আমাদের ইতিহাসটা আসলে প্রাক পাকিস্তান বাংলাদেশ, এইটা একটা ইতিহাস, মানে 1947 থেকে বর্তমান পর্যন্ত। তারপরে হচ্ছে 1757 থেকে হচ্ছে 1947 পর্যন্ত একটি, এবং 1757 সালের পূর্বের একটি ইতিহাস রয়েছে অ্যাকচুয়ালি আমরা জানি। তো আমি হচ্ছে ধারাবাহিকভাবে শুরু করব যে বর্তমান শিক্ষা ব্যবস্থার পূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতি কেমন ছিল, এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যে ইমপ্লিমেন্ট করেছে ইংরেজরা, এর ফলে আমাদের ফলাফলটা তারা কি ভোগ করেছে। আর এই শিক্ষা ব্যবস্থা আসলে শুরু করা হয়েছিল কোন নিয়াতে। তো ফার্স্টে আমরা একটু কথা বলে দিই একটা, যে ইসলামে কিন্তু সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে করা হয়েছে হালাল। এখন কোনো ব্যক্তি কিন্তু আমাকে বলতে পারবে না যে কি কারণে অ্যাকচুয়ালি সুদটা হারাম। হ্যাঁ, তো একটাই জাস্ট কারণ সবথেকে বেশি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সুদ শুধুমাত্র একটা অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ চিন্তা, বড়লোক হওয়ার বা সম্পদ গড়ার। এই একটা অসুস্থ চিন্তার কারণেই সুদ হারাম আর ব্যবসাকে হালাল করা হয়েছে। তো ফার্স্টে আমরা জানি যে ভারত উপমহাদেশের সবথেকে বড় যে সাম্রাজ্য ছিল সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। আমরা ভারতের বা ভারত উপমহাদেশ যে ম্যাপটা দেখতে পাই বর্তমানে, এটা কিন্তু আসলে মুঘল সাম্রাজ্যেরই একটি হচ্ছে প্রতিচ্ছবি। তো বলে রাখা ভালো যে মুঘল সাম্রাজ্য যে এত বড় হলো, তার মানে এর অর্থনীতির অবস্থা কেমন ছিল। মুঘল সাম্রাজ্যের অর্থনীতির অবস্থা সেই সময় গোটা পৃথিবীর 25% সম্পদ শুধু মুঘল যে সাম্রাজ্য ছিল এখানেই ছিল। আমাদের নোট করার বিষয়, গোটা পৃথিবীর 25% সম্পদের পরিমাণই মুঘল সাম্রাজ্যে ছিল, মানে আমাদের এই উপমহাদেশে ছিল। এবং এই মুঘল সাম্রাজ্যের মজার বিষয় হচ্ছে সবথেকে ধনী প্রদেশ কোনটি ছিল। তোমরা কি চিন্তা করতে পারো যে মুঘল সম্রাট এত সম্পদশালী, মুঘল সাম্রাজ্য এত হচ্ছে আধুনিক, এত অর্থবিত্তের মালিক,
কিন্তু এদের মধ্যেও কোন প্রদেশ সব থেকে বেশি সম্পদশালী ছিল? হ্যাঁ, সম্পদশালী ছিল এইরকম একটি প্রদেশ, তার নাম হচ্ছে বঙ্গপ্রদেশ। বঙ্গপ্রদেশ হচ্ছে মুঘল সাম্রাজ্যের সব থেকে বেশি ট্যাক্স দেওয়ার প্লাস হচ্ছে অর্থ উৎপাদন করার সম্পদ প্রদেশ ছিল। তার মানে বুঝতে পারছি আমাদের এই উপমহাদেশে আমরা কখনোই গরিব ছিলাম না। আমরা যে গরিব অবস্থায় এসেছি এটা একটা প্রি প্ল্যান্ড একটা হচ্ছে সিচুয়েশন। আর এবং এর মধ্য থেকে আমরা এই চক্রের মধ্য থেকে আমরা এখনো বের হতে পারিনি। তো ইতিহাস আমরা যারা পড়েছি এরা সকলেই জানে যে কিভাবে হচ্ছে ইংরেজরা হচ্ছে প্রতারিত করে আমাদেরকে ১৭৫৭ সালে দখল করে নেয় এই বঙ্গপ্রদেশটা। আসলে তখনও কিন্তু ইংরেজরা ফুললি তোমার হচ্ছে পুরা বঙ্গ দখল করতে পারেনি। ইংরেজরা বঙ্গর প্রদেশের কন্ট্রোলটা পায় ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে জয়ের ফলে। যখন তারা বক্সারের যুদ্ধ জয় পেল তারপরে হচ্ছে তারা বঙ্গপ্রদেশের ফুল কন্ট্রোল নিয়ে নেয় এবং ট্যাক্স সিস্টেম চালায়। এভাবে করতে করতে ১৮৫৭ সাল পর্যন্ত চলতে থাকে। সেটা হচ্ছে ইংরেজ কোম্পানি, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। তো এর মধ্যেই হচ্ছে শিক্ষা ব্যবস্থা তেমন হচ্ছে অফিসিয়াল কোনো কিছুই ছিল না। যারা হচ্ছে যেমন হিন্দুরা অ্যাকচুয়ালি এই সময়টুকুতে এই ১০০ বছরে ইংরেজদের কাছে থেকে চরম হারে তারা ডেভেলপ করে, ইংরেজদের কাছে যায় এবং ইংরেজদের গোলাম হয়, গোলামি করে এবং হচ্ছে এর ফলে তারা বিভিন্ন ধরনের জমিদারি, শাসন কার্য এসব হাতিয়ে নেয়। আর এই ১০০ বছরে মুসলমানরা একঘরে হয়ে থাকে। তারা বলে যে হচ্ছে ইংলিশ শেখা যাবে না, শিখলেই তারা হচ্ছে অ্যাকচুয়ালি আর্মিতে যোগ দিত। এই কারণে তারা বলেছিল সেই সময়ের যে যুক্তিটা ছিল এটা সে সময় অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল আমার মতে অ্যাকচুয়ালি। এরপরে আসি যে ১৮৫৭ সালে একটি বিদ্রোহ হয়, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। এবং এর ফলশ্রুতিতে কি হয়, আমরা তো হেরে যাই সিপাহী বিদ্রোহের সময়, সেটা তো সবাই জানি। ১৮৫৮ সালে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা চলে যায় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে এবং এরপর থেকেই আসল শাসন বা শোষণ এটা শুরু করা হয়। আর এইদিকে আমাদের যে উপমহাদেশ আমরা দ্রুত পয়েন্টে আসি। আমরা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা কিন্তু আচ্ছা, আমার হচ্ছে লেকচার এতটুকুই দিব আমি বেশি ভিতরে যাব না, ঠিক আছে? এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আসলো ব্রিটিশের যে আসল হচ্ছে যে ব্যবস্থা, এই সময় হচ্ছে ইংল্যান্ডেও হচ্ছে রেভলিউশন হয়। কারণ হচ্ছে এই জায়গা থেকে লুট করা, ওই জায়গা থেকে লুট করা এবং এই সকল সম্পদগুলো যখন এক জায়গায় কেন্দ্রীভূত হয় সেটাই স্বাভাবিক যে সেই জায়গাতেই প্রথম শিল্প বিপ্লব ঘটবে। তো সেখানে শিল্প বিপ্লব ঘটে। সেই সময় অ্যাকচুয়ালি এটা বলছি আমি ইংল্যান্ডের কাহিনী। ইংল্যান্ডের ফ্যাক্টরির পরিমাণ অনেক বেড়ে যায় এবং সেখানে ভালো ফ্যাক্টরি ওয়ার্কার খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এই ওয়ার্কার তৈরি করার দায়িত্বটা দেওয়া হয় থমাস ব্যাবিংটন ম্যাকলয়েড এটাকে। তো সে হচ্ছে 1835 সালে ইংল্যান্ড এডুকেশন অ্যাক্ট নামে এই আইনটা বা এই মডেলটা নিয়ে আসে এবং এই জায়গা থেকেই শুরু হয় আর্টিফিশিয়ালি ফ্যাক্টরি ওয়ার্কার হচ্ছে তৈরি করা। তার মানে আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি কাজ করানোর জন্যই এডুকেশন সিস্টেম তৈরি করা হয়। এখান থেকে কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো কিছু আপডেট করার জন্য, সমাজ আপডেট করার জন্য অ্যাকচুয়ালি এডুকেশন সিস্টেম আসেনি। আমাদেরকে শোষণ করার জন্য অ্যাকচুয়ালি এই এডুকেশন সিস্টেমটা শুরু করা হয়। এর ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি? এডুকেশন সিস্টেমটা দেওয়ার ফলে ভারত উপমহাদেশ থেকে ইংল্যান্ড ৪৫ ট্রিলিয়ন ডলার লুট করে ২০০ বছরে। আবার বলি, ভারত উপমহাদেশ থেকে ইংল্যান্ড লুট করে ৪৫ ট্রিলিয়ন ডলার। বর্তমানে যে আমেরিকার যে মোট সম্পদ সেইটা মাত্র হচ্ছে ২০ ট্রিলিয়ন ডলার। তাহলে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি কি ধরনের
অবস্থা তারা করে থুয়ে গেছে এবং আমাদেরকে কাঙ্গাল করে দিয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আর এই শিক্ষা ব্যবস্থা ২০০ বছর আগে যেরকম ছিল, এই শিক্ষা ব্যবস্থা এখনো সেম একই রকমই আছে। কোনো কিচ্ছু চেঞ্জ হয়নি। ২০০ বছর আগেই হচ্ছে তোমার আ তৈরি করা হয় হচ্ছে হান্টার কমিশন। লর্ড মিল্টনের সাহায্যে হান্টার কমিশন গঠন করা হয়। এই হান্টার কমিশনের একটি পয়েন্ট দেখলাম যে নারী শিক্ষা এবং মুসলিম সম্প্রদায়ের শিক্ষার জন্য এই হান্টার কমিশন মূলত গঠন করা হয়। কারণ তারা তখন পর্যন্ত কিন্তু মুসলিমদেরকে আন্ডারে নিতে পেরেছিল না। এটাই হচ্ছে আমার বক্তব্য ছিল এখান পর্যন্তই। এতটুকুই, ধন্যবাদ। আমরা এখানে জানলাম যে ইংলিশ এডুকেশন অ্যাক্ট ক্রিয়েট করা হয়েছিল মূলত ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব ঘটে, শিল্প বিপ্লবে আমাদেরকে তাদের ওয়ার্ক ফোর্স হিসেবে আমাদেরকে তৈরি করার জন্য। এখানে একটা কোশ্চেন আসছে আমার কাছে, সেটা হচ্ছে যে আহ, ইংলিশদের কাছে আমরা আমরা জেনেছি এবং আমরা জানি যে ইংরেজদের শাসনের সময় সবচাইতে তাদের তোষামোদে করে হোক বা যেভাবে হোক সবচাইতে বেশি বেনিফিটেড হয়েছে হিন্দুরা। কারণ তারা ইংলিশরা ইংলিশ শিক্ষার সাথে খুব দ্রুত মিশে যেতে পেরেছিল। বাট বাংলাদেশের আমরা এই জিনিসটা খুবই প্রচলিত হয়তো বাংলাদেশের মোল্লারা তখন ফতোয়া দিয়েছে যে ইংলিশ শিক্ষা করা হারাম, এবং এই বিষয়ে অনেকে ট্রল করে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে অনেক কটূক্তি দেখতে পাই। তো এই বিষয়টাকে কিভাবে এক্সপ্লেন করা হবে যে আসলে কি তাদের ডিসিশন ঠিক ছিল, নাকি আমরা ইংরেজি শিখলে মুসলিম জাতি বর্তমান পরিস্থিতি থেকে হয়তো একটু ডেভেলপ হতে পারতো কম্পেয়ার টু হিন্দু রিলিজনের মানুষ? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে দিতে পারবো। আমি অ্যাকচুয়ালি দিই কথাটা। অ্যাকচুয়ালি তখন করার জন্য ইংলিশ শিক্ষা না করাটাই বেটার ছিল। কারণ তখন কোনো ভালো লিডার ছিল না মুসলিমদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য। যেহেতু লিডারই নেই, কার নেতৃত্বে তোমরা যুদ্ধ করবা? তাই সবথেকে বেটার এটাই ছিল যে ইংলিশদের সাথে না মেশাটা। আর এটা অবশ্যই লাভজনক হয়েছে। কারণ অবশেষে তাদেরকে বাধ্য হয়ে হান্টার কমিশন গঠন করতে হয়। আর এইটা কিন্তু গঠন করা হয়েছিল প্রায় ১৮০০ না ১৯০০ সালের ওইদিকে। একই অ্যাকুরেটটা আসলে ডেটটা মনে নাই। সো আসলে এইটা কিন্তু ব্যর্থ হয়নি। এটা সফল হয়েছিল। কারণ হান্টার কমিশন গঠন করার মূল উদ্দেশ্যটাই ছিল নারী শিক্ষা এবং মুসলিম সম্প্রদায়কে শিক্ষা দেয়া। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তা আমরা ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা করব, নারী শিক্ষা এবং ইংলিশ নিয়ে। তো এখন আমাদের বেস গ্রাউন্ড বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অতীত সম্বন্ধে আমরা জানলাম, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবে আমাদের শাহাদত হোসাইন। শাহাদত, আনমিউট করে শুরু করো। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। জি। শিক্ষার বিষয়ে বলতে হলেই প্রথমে আমাদেরকে শিক্ষাটা কি এটা একটু জানা দরকার। শিক্ষার বিষয়ে অনেকে অনেক রকম মতামত দিয়েছে। গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ, যেমন কৌটিল্য যে ছিল, আমরা জানি উনি বলেছেন যে শিক্ষা হলো শিশুকে দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কৌশল। এছাড়াও শিক্ষার উদ্দেশ্য যদি জানতে হয়, তো শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে অ্যারিস্টটল বলেছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো ধর্মীয় অনুশাসনের অনুমোদিত পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ করা। সক্রেটিসের মতে শিক্ষার উদ্দেশ্য হলো মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার। শিক্ষার লক্ষ্য নিয়ে বলেছে জন ডিউই যে শিক্ষার যেহেতু একটা মহৎ উদ্দেশ্য আছে, আসলে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কাজকে নিয়ন্ত্রণ করা আর আচরণকে উদ্দীপ্ত করা। তবে আমার মতামত এগুলো কোনোটাই না। আমার মতামত হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সেবা।
এখন সেবা, কাকে সেবা দিব আমরা? আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র অথবা আমাদের ধর্মকে আমরা এই সেবাটা দিব। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় এরকম কোনো বিষয়ই নেই। আমরা আমাদের শিক্ষাতে দেশের জন্য সেরকম কন্ট্রিবিউটের কোনো দিক খুঁজে পাই না। আমাদের সমাজেও শিক্ষার দ্বারা অনেক কিছুই আমরা পরিবর্তন করতে পারি না। এর মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাতে বিশাল বড় গলদ রয়েছে। শিক্ষার গলদ থাকার মূল কারণটা হচ্ছে যে এই সিস্টেমটা যারা তৈরি করেছে, আমাদের পূর্ববর্তী যে ভাই বক্তব্য দিয়েছেন মেহেদী হাসান, উনি বলেছেন যে আসলে শিক্ষা ব্যবস্থাটা আমাদের শুধুমাত্র এই ভারত উপমহাদেশে যেভাবে শুরু হয়েছে, এটার উদ্দেশ্যই ছিল আহ পশ্চিমাদের স্বার্থে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু যদি আমরা পশ্চিম বিশ্বের দিকে যদি তাকাই, সেখানে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ভিন্ন রকম। আবার যদি আমরা আহ পার্শ্ববর্তী দেশ চীনের দিকে তাকাই, সেখানে শিক্ষা ব্যবস্থাটা অন্যরকম। শিক্ষা ব্যবস্থাটা সেখানে এমন যে তারা কোনো একটা বিশেষ বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করে সেই জ্ঞান দিয়ে তার দেশ এবং জাতিকে ডেভেলপ করছে। কিন্তু আমাদের দেশে এরকম অবস্থা নেই বললেই চলে। তো এটা আসলে শুধুমাত্র আমাদের আহ, দেশের দোষ দিলে হবে না, আমাদের ব্যক্তি পর্যায়েও এর দোষ রয়েছে। আহ, অনেক ক্ষেত্রে আমরা শিক্ষাকে উপলব্ধি করতে পারি না। আমরা শিক্ষা বলতে বুঝি যে কিভাবে ডিগ্রি অর্জন করতে হবে, আমরা ভালো রেজাল্ট করব কিভাবে, এবং এখান থেকে আমি একটা ভালো কর্মক্ষেত্রে যাব কিভাবে। আর এছাড়াও অনেক সময় কি হয় যে আমরা লোক দেখানোর জন্য পড়ালেখাকে বেছে নিই। অনেক ধনী ব্যক্তি আছে যারা অলরেডি সেটেল, তাদের সন্তানও হয়তো সেটেলড হয়ে যাবে, কিন্তু সে পড়ালেখা এই জন্য করাচ্ছে যে তার আশেপাশের মানুষকে একটু দেখাতে হবে যে হ্যাঁ আমার ছেলে শিক্ষিত। তো বিষয়টা, শিক্ষার মূল বিষয়টা তো এমন না। একটা যদি উদাহরণ দিই, আচ্ছা প্রথমে আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, আমি কতক্ষণ সময় পাবো কথা বলার? হ্যালো। সংক্ষিপ্ত নয়, কোনো ই নেই। সংক্ষিপ্ত করব কি না বিস্তারিত বলবো? না, না, সমস্যা নেই। বিস্তারিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি একটা উদাহরণ দিই। আমার একটা ছোট ছাত্রী আছে। তো সেই ছাত্রীকে সেদিন পড়ানোর সময় তার নানি এবং তার মা আমাকে বলছে যে, "ভাই আমার মেয়েটা ইংরেজি পারে না, তাকে আপনি ইংরেজি স্পিকিং শিখাবেন।" তো স্পিকিং শেখানোর উদ্দেশ্যটা তাদের এরকম যে তার মেয়ে একটু ভালো করে ইংরেজি বলতে পারবে, এবং সে তার স্কুলে কিন্তু ইংরেজি স্পিকিং এর বিষয়ে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। আমি তাকে এটাই বুঝানোর চেষ্টা করলাম যে আসলে আ ইংরেজি শিখার চাইতে তার আসলে ভালো করে বাংলাটা শেখা উচিত। যেই পড়াগুলো আমি পড়াচ্ছি, আ যদিও আমাদের এই যে পাঠ্যপুস্তকেও অনেক সমস্যা আছে। যা পড়াচ্ছি তাও ঠিক না। তবে যতটুকু পড়াচ্ছি সেটা উপলব্ধি করাটাই মূল বিষয়। ইসলামী দিক থেকে যদি আমরা বিবেচনা করি যে আমাদের আসলে নৈতিক শিক্ষায় আগে শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে আমরা একটা ভালো মানুষ হতে পারবো। অপরাধ আমাদের দ্বারা হবে না। দেশের উন্নতি আমাদের দ্বারা সম্ভব হবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এরকম কোনো কিছুই শেখানো হয় না। ছোটবেলা থেকেই আমাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে, যেটার উদ্দেশ্য আমরা ছোটবেলাতেও সেভাবে জানি না। বড় হয়ে আমরা যখন বুঝতে শিখি যে আসলে আমার এই শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র টাকা আয় করা, তখন আমাদের আর কোনো ওই ভালো দিকে যাওয়ার আর ওয়ে থাকে না। আমাদের ধ্যান, জ্ঞান সবকিছু ওই অর্থ নিয়েই পড়ে থাকে। কাজী নজরুল ইসলামের একটা সরি, মোতাহার হোসেন চৌধুরীর একটা আ প্রবন্ধ আছে, 'শিক্ষা ও মনুষ্যত্ব'। তো শিক্ষা ও মনুষ্যত্বের বিষয়টা ওখানে
উনি ভালো করে বর্ণনা করেছেন যে মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষা অর্জন করতে হবে, কিন্তু শিক্ষা অর্জন করতে গিয়ে যদি পেটে টান পড়ে, মানে অর্থের প্রয়োজন হয়, তখন কিন্তু শিক্ষাটা উপলব্ধি করা যায় না। এটা একটা বাস্তব চিত্র আমাদের সমাজে। এখন একটা রিক্সাওয়ালা অথবা একটা নিম্ন শ্রেণীর মানুষ সে শিক্ষা কেন অর্জন করবে? তার শিক্ষা অর্জন করার দরকারটা কেন? সেই জিনিসটা যদি তাকে আমরা উপলব্ধি করাতে চাই, তাহলে তাকে অবশ্যই আমাকে অর্থের যে শিকল সেখান থেকে তাকে সরিয়ে আনতে হবে। না হলে সে যখন শিক্ষা অর্জন করবে, যখনই তার পেটে টান পড়বে সে তখন কিন্তু শিক্ষা থেকে সরে আসবে। একটা চোরকে আমরা চুরি করতে কেন নিষেধ করব? তারপরে একটা খারাপ মানুষকে আমরা খারাপ কাজ করতে কেন নিষেধ করব? এই যে তাকে যে আমাদেরকে এই অপরাধগুলো মূল কেন্দ্রই কিন্তু ওই অর্থ। যদি তাদেরকে আমরা অর্থর শিকল থেকে মুক্ত করতে পারি, তাহলে সে কিন্তু প্রকৃত শিক্ষার অর্থটা উপলব্ধি করতে পারবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম হয়ে উঠছে না। যার কারণে আমাদের দেশে এই অপরাধ প্রবণতাটাও অনেক বেড়ে গেছে। তার সাথে, সাথে আমাদের ডেভেলপমেন্ট অন্যান্য দেশের চাইতে অথবা পশ্চিমাদের চাইতে প্রায় ১০০ থেকে ২০০ বছর আমরা পিছিয়ে তাদের থেকে। তারা এখন যা করছে আমরা আগামী ১০০ বছরেও করতে পারবো কিনা সন্দেহ। পশ্চিমা বিশ্ব রকেট আবিষ্কার করছে, প্লেন আবিষ্কার করছে, গাড়ি তৈরি করছে, সবকিছু। বিজ্ঞানী সবচেয়ে বেশি ওইদিকেই, আমাদের এদিকে বিজ্ঞানী নাই। আমাদের এখানে বিজ্ঞানী বলতে ওই ওই যারা ওগুলো আবিষ্কার করছে সেগুলো নিয়ে আমরা এখানে পড়াশোনা করছি। তাও আবার পড়াশোনা কেমন পড়াশোনা? ওই সাধারণ জ্ঞানের মতো পড়াশোনা। ওইটা কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করা হলো, এই ধরনের পড়াশোনা মুখস্থ করে আমরা কি করছি? বড়, বড় পরীক্ষায় অংশগ্রহণ করছি। সেই পরীক্ষায় এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমরা দেশের বড়, বড় পদে কি করছি? আসীন হচ্ছি। তো এর মাধ্যমে তো আমরা আসলে শিক্ষা লাভ করতে পারবো না, দেশের উন্নয়নও করতে পারবো না। আমরা ওই যে আ পশ্চিমাদের বানানো এই ধূম্রজালে আটকা পড়ে গেছি। যার কারণে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। যেমন আমাদের এখন যদি বর্তমানে ইরানের দিকে তাকাই, ইরান কিন্তু পশ্চিমাদেরকে একটা চ্যালেঞ্জের মতো করে ফেলেছে। কারণ হচ্ছে তারা পশ্চিমাদের যে সাজানো যে সিস্টেম, এই সিস্টেমটা তারা ফলো করছে না। এই সিস্টেমটা ফলো না করে তারা কি করছে? নিজের দেশকে কি করে ডেভেলপ করা যায়, এই তার জন্য তাদের তো একটা জ্ঞান দরকার। যেমন হচ্ছে এখন তারা কি করছে? পরমাণু রিসার্চ করছে। তার জন্য তাদের জ্ঞান দরকার। এই জ্ঞানগুলো তারা গ্রহণ করছে। এই নতুন, নতুন শিক্ষা তারা গ্রহণ করছে। এই শিক্ষাগুলো তারা কি করছে? প্রয়োগ করছে। এভাবেই আস্তে, আস্তে তাদের দেশ কিন্তু অনেক এগিয়ে গেছে। তারা ড্রোন তৈরি করছে। তারা মিসাইল তৈরি করছে। ইনশাআল্লাহ এভাবে যদি আমরাও করতে পারি, আমাদেরও দেশ অনেক উন্নত হবে আশা করি। নতবা এই বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমরা আগানোর চেষ্টা করি, আগানো সম্ভব না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলতে চাই যে, আমাদের শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত যে আমরা যেই পাঠ্যপুস্তকগুলো পড়াশোনা করছি, এখানেও কিন্তু মানের অনেক, অনেক, অনেক ঘাবলা আছে। আ বিশেষ করে আমরা যেগুলো পড়াশোনা করছি, এই পড়াশোনাতে আ শিখার তেমন কিছু নাই বলে আমি মনে করি। যেমন হচ্ছে আমি তোমাদেরকে একটা প্রেজেন্টেশন শো করব। আ এখানে প্রেজেন্টেশন শো করতে হয় কি করে? শেয়ার অপশনে? আ লিভ বাটনের পাশে শেয়ার অপশন আছে। শেয়ার অপশন, উইন্ডো, ট্যাব, আচ্ছা এন্টার। ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে? দেখা হ্যালো? যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ঠিক দেখা আছে। যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ক্লাস 8 এর আ একটা বই। বইয়ের
নাম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এখানে একটা গল্প দিয়েছে, অধ্যায়ের নাম হচ্ছে কৈশোরের কথামালা। এখানে ওপেনলি লিখেছে যে সাথীর মন ভালো না, তার গতকাল থেকে ঋতুস্রাব শুরু হয়েছে। ঋতুস্রাবের সময় তার শরীরে খুব অস্বস্তি হয়, পেট ব্যথায় শরীর অসাড় হয়ে যায়। মা তাকে শুধু বলেছে এসব কথা কাউকে বলা যাবে না, এগুলো খুবই মেয়েলি ব্যাপার, কেউ যেন বুঝতে না পারে। তাই সে তার শারীরিক পরিবর্তন নিয়ে খুবই মানসিক অশান্তিতে ভোগে। যাই হোক, এরকম কিছু লিখেছে। ২ নম্বর গল্পতে আরেকটা গল্প আছে, আমি এটা না পড়ে আগে অন্য একটা গল্প পড়ছি। নিশি পড়ালেখায় খুব মনোযোগী। ইদানিং নিশির মনে একটা ইচ্ছা উকি দিচ্ছে, তা হলো জুডো শিখবে। এটা আত্মরক্ষামূলক খেলা। এটা যেহেতু বিদ্যালয়ে শেখার সুযোগ নেই, তাই তাকে দূরে যে সেন্টারে শিখতে হবে। ওর বান্ধবী কিয়া জুডো শেখার জন্য ওই সেন্টারে ভর্তি হয়েছে। আর শেখার কথা বাবা মাকে আহ, বলতেই ওর পড়ার ক্ষতি হবে কারণ দেখিয়ে তারা সরাসরি না করে দেয়। এটা একটা গল্প। তারপর আর একটা বলছে, অষ্টম শ্রেণীর শিক্ষক 12 থামো তো। আচ্ছা, যাই হোক, প্রথম গল্পটাতে আসি আমরা। এই যে প্রথম গল্পটাতে এখানে ক্লাস এইটের ছেলে মেয়ে, আমরাও ক্লাস এইটে ছিলাম। আমাদের যেই জ্ঞান ছিল এই বিষয়ে, যে আমাদের বইয়ে কিন্তু কখনো এরকম ওপেনলি কোনো কিছু লেখা থাকতো না। আর এইটা এভাবে শেখানোরও বিষয় না। শেখানোর বিষয় হচ্ছে তাদেরকে একটা নতুন একটা বই দিতে পারে, যেখানে হচ্ছে কি মেডিকেলের বিষয়গুলো সেখানে শেখানো হবে। যেমন বায়োলজিতে কিভাবে কি হয়, কোনটা কি হয়, এইগুলো বিস্তারিত শিখাতে হয়, না সরি শেখানো হয়। তো এরকম তো যদি 8 থেকে শুরু করে শেখানো, তাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের এখনকার বইয়ে শুধুমাত্র যত ধরনের অশ্লীল বিষয়গুলো আছে, তারপরে কিছুদিন আগে ট্রান্সজেন্ডারের বিষয়, এগুলো সবকিছু ওপেনলি শেখানো হচ্ছে। এই যে এটা এটা কিন্তু বিশাল একটা ষড়যন্ত্র আমি বলে মনে করি। কারণ এই ধরনের শিক্ষা নিয়ে সমাজকে পরিবর্তন করার কোনো বিষয় আমি লক্ষ্য করি না, এখানে ডেভেলপমেন্টের কোনো সুযোগ দেখি না। যেখানে শ্লীলতা নাই, যেখানে নৈতিকতা নাই, সেখানে কিন্তু আমার মনে হয় ডেভেলপও নাই। আরো আরো একটা ইয়া আছে, হ্যাঁ, বইটা হচ্ছে তোমাদেরকে আমি জিমেল থেকে দেখাই। আচ্ছা, যাই হোক, এই দেখো এখানে হচ্ছে আমি কয়েকটা, দেখা যাচ্ছে কি ভালো করে দেখা যাচ্ছে না মনে হয়। ডাবল ক্লিক করে মনে হয় ছবিটা বড় হবে। বড় হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে কি বিবর্তনের সাপেক্ষে বিভিন্ন প্রমাণ সমূহ দিয়েছে। এটা হচ্ছে আমাদের ইন্টারের একটা বই। তো প্রথমত আমি বলবো যে বিবর্তনটা আসলে কি। বিবর্তন তো একটা মতবাদ। এখন এই মতবাদের মতো বিষয়গুলো আমাদেরকে ইন্টারে শেখানো হচ্ছে। তাও আবার কিভাবে শেখানো হচ্ছে? এই মতবাদ দেওয়ার পরে বিবর্তনের সাপেক্ষে যতগুলো প্রমাণ আছে সেগুলো তুলে ধরা হচ্ছে। বিবর্তনের মূল বিষয়টা এখানে কি তুলেছে? প্রথমে যে মানুষ হচ্ছে বাদর থেকে এসছে। আচ্ছা, ঠিক আছে, বাদর থেকে এসছে, এটা তো ফ্যাক্ট না, এটা হচ্ছে একটা মতবাদ। তো এই মতবাদের প্রেক্ষিতে মানুষের কোন কোন অঙ্গ বাদরের সাথে মিলছে, অঙ্গ সাংগঠনিক প্রমাণ এখানে তুলে ধরা হয়েছে। তারপরে জীবাশ্ম ঘটিত প্রমাণ দিয়েছে। তারপরে দিয়েছে শ্রেণীবিন্যাস নির্দেশিত কিছু প্রমাণ দিয়েছে। এই প্রমাণগুলো দেওয়ার পরে আসলে বইয়ে বুঝাতে চেয়েছে যে বিবর্তন মানে মানুষ বাদর থেকে মানুষ হওয়াটা এটা সত্য। আসলে আমাদের শিক্ষার উদ্দেশ্যটা কি এটাই, যে মানুষ বাদর থেকে আসলো কি না এটাই আমাদেরকে জানতে হবে? বিবর্তনের আরো অনেক শাখা প্রশাখা আছে। আমাদের শরীরে যে এই প্রত্যেকটা কোষের যে মিউটেশন ঘটে,
আমাদের যে ডিএনএ এর যে মিউটেশন ঘটে, এগুলো যে প্রতিনিয়ত যে পরিবর্তন হয়, এই জিনিসগুলো কিন্তু বিবর্তনের আওতাভুক্ত। সেগুলো কিন্তু শেখানো হচ্ছে না আমাদেরকে। শেখানো, হ্যাঁ, উচ্চ শিক্ষায় এটা হয়তো শিখতে পারছে, কিন্তু আমরা যারা ইন্টার পর্যন্ত পড়ছি, আমাদেরকে প্রথমে কিন্তু এই বিবর্তনবাদটা পড়ায় দেওয়া হচ্ছে। এটা কিন্তু সূক্ষ্মভাবে আমি মনে করি যে আমাদের সাথে একটা প্রতারণা করা হচ্ছে, যে আমরা ফ্যাক্ট না শিখে প্রথমে আমরা মতবাদ শিখছি, এখান থেকে ফায়দা নাই। দ্বিতীয়ত, আমাদের দেশে সরি দ্বিতীয়ত আমাদের দেশে কোনো গবেষণামূলক পড়াশোনা নাই। চীনের কথা বলতে গিয়ে আমি কি বললাম, যে চীনে 1950 সালের পরে, হ্যাঁ, হঠাৎ করে তাদের শিক্ষা ব্যবস্থার একটা ব্রেক ঘটে। কিরকম ব্রেক? হঠাৎ করে সব শিক্ষা যেরকম ভাবে চলছিল সেটা অফ করে দেওয়া হয়। অফ করে দেওয়ার পরে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। শিক্ষা ব্যবস্থাটা এরকম যে কর্মমুখী শিক্ষা। ওই আমাদের এখানে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো যেরকম চলছে না, অনেকটা এরকম, যদিও পলিটেকনিক ইনস্টিটিউটে ওরকম শিক্ষা দীক্ষা হয় না। বাংলাদেশের সবগুলো শিক্ষা ব্যবস্থার সেম অবস্থা। তো সেখানে কি করা হয়, ওই যে যতগুলো তাদের কর্মক্ষেত্র আছে, সেই কর্মক্ষেত্রকে পরিচালনা করার জন্য কি কি শিক্ষা দরকার হতে পারে, কিভাবে তাদের ডেভেলপমেন্ট হতে পারে, তাদের কাজকাম তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, ইত্যাদি বিভিন্ন বিষয়ে তাদের শিক্ষা গ্রহণ করা শুরু হয়। আমাদের মতো তথাকথিত, যেমন হচ্ছে আমি এখন কি করছি, ফিজিক্সে পড়াশোনা করছি। ফিজিক্সে অনার্স অনার্স করার পরে এই ফিজিক্স নিয়ে আমার বাংলাদেশে আমার পুরো প্রায়োগিক ক্ষেত্রটা কি, আমি এখানে কোথাও কিন্তু ফিজিক্স নিয়ে সেই রকম কর্মক্ষেত্র তৈরি করতে পারছি না। আমি প্রয়োগ করতে পারছি না, গবেষণা করতে পারছি না। গবেষণার কোথাও কোনো স্থান আছে কিনা আমার নিজেরও জানা নাই, আমাদেরকে হয়তো জানানোও হচ্ছে না। তারপরে কেউ যদি প্রাণী বিজ্ঞান নিয়ে পড়ে, সে কোথায় এটা হচ্ছে গবেষণা করবে? তবে বেশ কিছু, আমি অস্বীকার করব না, বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে বাংলাদেশের গবেষণা চলছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যে পড়াশোনা করছি, এই পড়াশোনার কোনো প্রয়োগ আমাদের এই সমাজে নাই। তাহলে যেখানে আমরা এই শিক্ষাটা গ্রহণ করে প্রয়োগই করতে পারছি না, তাহলে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আমি মনে করি বিঘ্নিত হচ্ছে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য বিঘ্নিত হলে দেশ অটোমেটিক্যালি ডেভেলপ থেকে বঞ্চিত হবে। তো যাই হোক, আমার মোটামুটি বেশি সময় নিয়ে নিয়েছি। আহ, এই কথাই ছিল, আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ শাহাদতকে আপনাকে ইনফরমেটিভ বক্তব্য প্রদানের জন্য। আমরা এতক্ষণ আলোচনাতে শুনলাম বাংলাদেশ স্বাধীনতার পূর্বের অবস্থা, বাংলাদেশের সংবিধান এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা, এবং আমরা কিছু বইয়ে বর্তমান বইয়ের কিছু ই দেখলাম। আমাদের মেহেদী হাসান বলেছেন যে বাংলাদেশে হান্টার কমিশন তৈরি করা হয়েছিল বাংলাদেশের মুসলমানদেরকে, তারা যে মোটামুটি হিন্দু ধর্মের মানুষকে একটু মোটামুটি কন্ট্রোল আনতে পারলেও মুসলমানদেরকে তারা আনতে পারছিল না। তো হান্টার কমিশনের মাধ্যমে বাংলাদেশের মুসলমান এবং নারীদেরকে স্পেশালি এই শিক্ষার মধ্যে ইনক্লুড করা হয়, ঠিক কিনা মেহেদী? এই মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি আবার সেই হান্টার হান্টার কমিশনের পুনরূপ দেখতে পাচ্ছি কিনা? তো আমরা এই সকল বিভিন্ন বিতর্কিত প্রশ্নে আলোচনা যাব, তার আগে আমরা আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবে আমাদের আহ, আব্দুল বাকি। তো ওকে আনমিউট করে কথা বলা শুরু করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই একটু সমস্যা, মিটকে মাত্রই জয়েন হলো, আমি অপেক্ষা করছিলাম আরেকটু আগে আমাকে সুযোগ দিলে আমি এটা কমপ্লিট করে তারপরে আবার ঢুকতাম। আমাকে যদি আবার আমার পালাটা একটু পরে দেওয়া হয় তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। যে ঠিক আছে, তাহলে আমরা আবার পুনরায় ফেরত যাব আরিফুল ইসলামের কাছে। বাংলাদেশের সংবিধান বিষয়ক সংবিধান শিক্ষানীতি, সংবিধানের অপব্যবহার হচ্ছে কিনা এই বিষয়ে প্রশ্ন রেখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমানে আলোচনা করার জন্য
ধন্যবাদ মাহমুদুল। কথা হচ্ছে যে আমি যে সংবিধানের কথাটা উল্লেখ করেছি যে সংগতিপূর্ণ, হ্যাঁ, শিক্ষাকে সংগতিপূর্ণ প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, এটাকে কিন্তু এভাবে মানে একটা সেন্ট্রালাইজ করলে হবে না যে সমাজের প্রয়োজনে শিক্ষাকে, এখন সমাজের প্রয়োজনে আমাদের মাথাতে হয়তো এটা আসছে যে আধুনিক করতে হবে। আধুনিক কথাটা এমনটা না, আধুনিক কথাটা হচ্ছে যে এই শাহাদত কথাটা বললো যে বাস্তবমুখী হচ্ছে না আমাদের শিক্ষাটা, হ্যাঁ, এটা হচ্ছে সমাজের সঙ্গে সংগতিপূর্ণ। কথা হচ্ছে তোমার শিক্ষা ব্যবস্থা, বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে, সেই 1900 কেন বলছি, 1757 সাল থেকে যে চলে আসে, 1757 সালটা এর আগে আরো 300 বছর আগে ওই সেম প্রসেসে, হ্যাঁ। তো আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা সমাজের সঙ্গে এটা সমাজটাকে ছোট করে এখন আর দেখো না, এখন সমাজটা দেখতে হবে গ্লোবালি চিন্তা করতে হবে তোমাকে, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা ব্যাপারটা, কনসেপ্টটা। গ্লোবালি চিন্তা করলে কি দাঁড়ায়, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা রাষ্ট্র তাদের শিক্ষা ব্যবস্থাকে সাজিয়েছে তাদের প্রয়োজনে কতটুকু উন্নতি করা যায় সেই দিক দিয়ে। আর আমাদের বর্তমান বর্তমান যদি একদম আমি আমার আমি আমি কথাটা বলার সময় যদি মাথায় রাখি বর্তমান শিক্ষা কারিকুলাম, তাহলে কি দাঁড়ায়, আমাদেরকে শেখানো হচ্ছে ক্লাসরুমে, তোমরা এটা দেখেছো, যে হচ্ছে কিভাবে ভর্তা করতে হয়, কিভাবে বিছানা গুছাইতে হয়, তাই না? তারপরে হচ্ছে মেয়েদের পিরিয়ড হলে কিভাবে সেটাকে আহ পরিচর্যা করতে হয়, হ্যাঁ, মানে ব্যবস্থা নিতে হয়। এগুলো এগুলো হচ্ছে ঘরোয়া বিষয় ছিল আবহমান কাল থেকে আমাদের গ্রাম বাংলার মানুষেরা। যখন আমরা এই বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে আমরা মেয়েরা অনেক কিছু ব্যবহার করে সে তার ব্যাপার, কিন্তু আগে আমি আদিম যুগের কথা বলছি, তখনও কি মেয়েদের এই যে ন্যাচারাল যে ফ্লোটা ছিল সেটা কি ছিল না? ছিল তো। কিন্তু তো এটা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হয়নি। তারা কি যারা মুসলমান ছিল, ধার্মিক মুসলমান, তারা কি নামাজ পড়েনি? তার সেখান থেকে উত্তরণ হয়নি? তারা কি পরিষ্কার ছিল না? ছিল তো, সবই ছিল। এটাকে এসব ইমপ্লিমেন্ট করার পেছনে সূক্ষ্ম কারণ আছে, হ্যাঁ, সূক্ষ্ম কারণ আছে। এদের আমরা আমি আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমাদের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, আমাদের সরাসরি শিক্ষক, গত বুধবারে ক্লাস হচ্ছিল, তার ক্লাস, তারা পড়ে, তুমি তাদেরকে অশিক্ষিত কিংবা পড়ে না, জ্ঞান নাই এটা বলতে পারবে না। তারা যথেষ্ট জ্ঞান রাখে, যথেষ্ট জ্ঞান রাখে, কিন্তু আবু জেহেলের মতো জ্ঞান, হ্যাঁ, কিন্তু আবু জেহেলের মতো জ্ঞান, তারা হচ্ছে ইসলামটাকে, ইসলামোফোবিয়া মাথায় নিয়ে পড়তে শুরু করে। তাদের জ্ঞান কম এটা আমি বলছি না, তারা যে পড়াশোনা কম করে। আহ, স্যার স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে 8:30-এ এসে রাত 10টার সময় যাই তার রুম থেকে, সে খাবার টিফিন ক্যারিতে করে নিয়ে এসে নিজে বাসার রান্না খাবার খাই, আমাদের ক্যান্টিনের খাবার খাই না। প্রতিদিন এটা এটা কিন্তু সেই 1900 জয়েন করা 1983 সাল থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত তার কিছুদিন চাকরি আছে। তো তারা পড়ে, তারা আমাদের, আমি বললাম না সূক্ষ্ম বিষয় আছে যে এইসব ইমপ্লিমেন্ট করা, তারা পড়ে 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 এই যে এগুলো দিয়েছে সিলেবাসে, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি, ওরা সাধনা করেই নিয়ে আসছে বর্তমানের আমাদের এই শিক্ষা ব্যবস্থা। তো সামাজিক যে সংগতি কথাটা, এই কথাটা মানে একদম ছোট করে দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে, হ্যাঁ। এটা গ্লোবালি চিন্তা করতে হবে, সামাজিক সংস্কৃতি। কি যেন শাহাদতের কথাটা বারবার, যে আমরা হচ্ছে বর্তমানে শাহাদত একটা অনেক কিছু বলেছে শাহাদত, তার মধ্যে এই লাস্ট কথাটা ছিল যে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে যে যার সাবজেক্টে পড়ো, তোমাকে শেষে আবার ক্লাস 9 10 9 না, ক্লাস 5 থেকে শুরু করতে হবে পড়া, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়তে হবে। ইন্টারমিডিয়েট মানে এইচএসসি ম্যাথ গুলো আবার করতে হবে তোমাকে, ফিজিক্স কেমিস্ট্রি ওই বেসিকই করতে হবে কিন্তু, হ্যাঁ। তুমি যে গবেষণা করবা কিংবা হচ্ছে তুমি একটা নতুন জিন তৈরি করবা কিংবা তুমি বায়োলজি নিয়ে পড়ছো, এই জায়গাতে অবস্থা নাই। আর আমি কয়েকটা প্রথম কথা বলেছিলাম, যে একটা কথা বলেছিলাম যে হচ্ছে যে আহ, ধারাবাহিক প্রসেস, হ্যাঁ, ধারাবাহিক প্রসেস। দেখো আমাদের শিক্ষা ব্যবস্থা 1971 সালে কত পার্সেন্ট ছিল? 16.8%। বর্তমানে কত পার্সেন্ট শিক্ষার হার জানো? শিক্ষার হার বর্তমানে হচ্ছে 76.8%। এটা এটা কি ক্যান ইমেজিন? 52 বছরে কত ডেভেলপ হয়েছে না আমাদের, কিন্তু আক্ষরিক আমরা প্রায় অর্থে 50% বেশি ডেভেলপ করেছি। এটার পিছনে কিন্তু একটা কারণ আছে, একটা ফুয়েল আছে। এই ফুয়েলটা কি? এসডিজি একটা শব্দ আমরা শুনেছি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস,
শুনেছি না, এখানে 17টা গোলস আছে। হ্যাঁ, এখানে 17টা গোলের মধ্যে একটা 4 নাম্বার গোলটা হচ্ছে যে শিক্ষা খাতকে না কি মানে দেশকে নিরক্ষর করতে হবে। হুম, এই যে এই ভূতটা চাপানোর পরে এখন কেউ যদি আস্তে করে কোনো রকমে, আমাদের সাক্ষরতার হার তো সিস্টেম আছে, কোনো রকমে নামটা নিজে লিখতে পারে, সে কিন্তু শিক্ষিত। হ্যাঁ, আবার তুমি যে অবস্থানে আছো, আমি যে অবস্থানে আছি, আদার্স যে পার্সনেরা পিএইচডি ডিগ্রি করছে তারাও শিক্ষিত। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি আমাদের জিডিপির মতো রিস্কলার যেই পার ক্যাপিটাল ইনকাম, সালমান এফ রহমানের সেই পার ক্যাপিটাল ইনকাম, ঠিক আছে না? ওই রকম ব্যাপারটা হচ্ছে এইরকম যে শিক্ষার হার আমাদের 76%। এই শিক্ষার হার দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বর্তমান শিক্ষা ব্যবস্থা যদি তুমি সমস্যার কথা বলো, প্রথম সমস্যা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি বলে, আমি জানি যে কয়েকজন একমত হবে না যে বাজেট কম। হ্যাঁ, আসলেই বাজেট কম। দিন দিন প্রতি বাজেটে, আমি জানি না কয়েকদিন পরে বাজেট দিবে, বাজেট আবার কমাবে কিনা, প্রতি বাজেটে আমাদের শিক্ষা খাতকে অবহেলিত করা হয়েছে। শিক্ষা খাতকে অবহেলা করা হয়েছে, এটা সিস্টেমেটিকলি অবহেলা করা হয়েছে। আমাদের আহ, আমাদের জীবন পদ্ধতি যে নির্দেশনা, জীবন পদ্ধতি নির্দেশনা বর্জিত শিক্ষা একদমই। তারপরে কি যে আমাদের প্রকৃত লক্ষ্য কি শিক্ষা, শাহাদত বলেছে, আমি আর উল্লেখ করছি না, সেই লক্ষ্য থেকে বলছি। নৈতিকতা নাই, শাহাদত উল্লেখ করেছে এগুলো শিক্ষার আমি একটা ইন্টারেস্টিং কথা বলি এখানে, যে আমাদের প্রত্যেকটা শিক্ষক গ্রামের অঞ্চলে দেখবা যে শিক্ষকেরা শিক্ষা দিচ্ছে, এর পাশাপাশি তাদের একটা ইউনিক পেশা আছে, হয় তারা ব্যবসা করে, না হয় অন্য অন্য কাজ করে। এটা কিন্তু ওই বাজেট থেকে আসছে। হ্যাঁ, এই ফুয়েলটা আসছে হচ্ছে বাজেট থেকে। যদি বাজেট বেশি হতো আমাদের শিক্ষকেরা অন্য কাজে নিজেকে যুক্ত করতো না, শিক্ষার সাথে থাকতো। এটা মানে অবাক হওয়ার কিছু নাই যে তুমি একজন টিচার, টিচার আমি নিজে বলি যে আমি যখন পড়াই তখন মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ, ভুলে যাই। আমি বলছি যে যে টপিকটা আমি পড়াচ্ছি সেটা ভুলে যাই, এটা আমাকে আবার পড়তে হয়। কিন্তু আমাদের সেই ছোটবেলার টিচারদের কথা মনে করো, মনে হয় না তারা আর দ্বিতীয়বার ওই পড়াটা পড়ে। ওই যে শিখেছে ওই অবস্থাতেই আছে। সে যে বিষয়টা যে ভার্বের সাথে আইনজি হলে প্রথমে লিখা যায়, এটাকে চিরান বলে, আমার মনে হয় না আগের সেই গ্রামের সেই টিচার গুলো এখন এগুলো বুঝে। হ্যাঁ, গ্রামার যে দিন দিন চেঞ্জ হচ্ছে, এগুলো নিয়ে চর্চা করার সুযোগ তাদের নাই। তাদেরকে কি করতে হয়, প্রথমে টিচার মানে শিক্ষা প্রফেশন তার যেটা, স্বল্প বেতনে চাকরি করার পর কি করতে হয়, আবার মাঠে যেতে হয়, ব্যবসাতে যেতে হয়। এই যে দুরবস্থা আমাদের শিক্ষা। হ্যাঁ, তারপরে আমাদের এখন যদি বলি যে আমাদের হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার নেতৃত্ব তৈরি হয় না শিক্ষা ব্যবস্থা থেকে। হ্যাঁ, তুমি বলো যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো অনেক নেতা তৈরি হয়, এসব নেতা না, এসব হলো লেজুর ভিত্তিক দল, দল ভিত্তিক কোনো গোষ্ঠী। তারপরে আমাদের আমি একটু মাদ্রাসা শিক্ষা নিয়ে বলি যদি ইয়া থাকে, সময় থাকে মাহমুদুল। হ্যাঁ, হ্যাঁ, কথা হচ্ছে মাদ্রাসা শিক্ষা আমি আহ এটা আমরা সবাই রিয়েলাইজ করি। বড় বড় ছোট ছোট মসজিদে হবে না এগুলো, বড় বড় দামি মসজিদে। মানে আমি আজকে শুক্রবার নামাজ পড়ছি উত্তরাতে। এটা আমি যখন ভাবছিলাম যে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলতে হবে, যখন আমি খুতবা চলছে, খুতবা তো না, ওটা বয়ান বলে অ্যাকচুয়ালি, বাংলাতে বয়ান চলছে, তখন দেখলাম সামনের কাতারে সবাই বয়োবৃদ্ধ, সবাই রিটায়ার্ড পার্সন, সবাই মেবি আমি জানি না, তবে সবাই শিক্ষিত, এটা শিওর। আমি তাদের মানে অ্যাপ্রোচ দেখে তো বুঝি আমরা শিক্ষিত। কথা হচ্ছে আমি হঠাৎ করে মনে হলো এই যে কয়েকটা কথা বললো, যে কথাগুলো পুরাটা হাদিস কন্ট্রাডিক্ট। হ্যাঁ, আহ, যেমন হচ্ছে যে মদিনায় তুমি যেতে পারো শুধুমাত্র রওজা শরীফে উম, ইয়া করার জন্য, কি যেন বলে, সিজদা করার জন্য। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যদি তুমি যে সালাম দিতে পারো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বের করে তোমাকে কি করবে, সালাম দেবে। এই যে এই কথাগুলো বলছে, কেউ প্রোটেস্ট করছে না, কেউ কিছু বলছে না যে আপনি এই হাদিসটা রেফারেন্স। আমি জানি সত্য না মিথ্যা আমি জাজ করার দরকার নাই, জাস্ট বলতে হবে এই কথাটা বলার সাহস কারো নাই ওখানে, যতজন আছে কমিটিতে কিংবা সামনে, যে আপনি যে কথাটা বললেন এই রেফারেন্সটা আমাকে দেন। এই কথা বলার নাই। এখানে কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা আমি বলছি। হ্যাঁ, কথা হচ্ছে যে তারা ইনডিরেক্টলি চায়, এটা হলো শুনতে খারাপ লাগুক, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকুক, ঢাকা বিশ্ববিদ্যালয় থাকুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকুক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকুক, ব্র্যাক ইউনিভার্সিটি থাকুক, এখান থেকে এরকম অপদার্থ কিট বের হোক, যারা আমরা হুজুররা ভুলভাল বক্তব্য দিব আর চুপ করে বসে থাকবে। ওরা চায়, ইনডিরেক্টলি চায়, হ্যাঁ, যে এরকম প্রোডাক্ট বের হোক। না হলে তো তাদের
এই ইমামতি টিকবে না। হ্যাঁ, যদি একটা ভালো তুমি সবকিছু জানো, তুমি যদি ওরকম কমিটিতে থাকো, দেখবা প্রত্যেক কমিটিতে এরকম ওরা রাখিনি একদম ভালো দিনদার ভালো মানুষ যে সবকিছু সব জানে হাদিসের কিংবা হচ্ছে যে এরকম কমিটিতে পাওয়া খুবই দুষ্কর। যেগুলো পাওয়া যাবে সেগুলো ভালোভাবে চলছে ওইসব মসজিদগুলো। হ্যাঁ, তো ওরা আমার মনে হয়, এটা আমি এখন তো ব্যক্তিগত ধারণা, আমার মনে হয় যে চায় ওরা যে এরকম বিশ্ববিদ্যালয় থাকুক আর এরা রিটায়ার্ড করুক আর আমাদের এখানে এসে সদস্য হোক। আমাদেরকে ধর্মীয় শিক্ষা না, আলিয়া কিন্তু শিক্ষা হচ্ছে সেই ওই ব্রিটিশ আমল থেকে। হ্যাঁ, আলিয়া শিক্ষাটা ব্রিটিশ আমল। আলিয়া শিক্ষার অবস্থা এখন তো করুণ করুণ অবস্থা, না ভালো করে বিজ্ঞান শিখায় না ধর্মীয় বিষয়াদি শিখায়। তারপর আবার কওমি মাদ্রাসার শিক্ষা আরো করুণ। এরা এত মানে কনজারভেটিভ। আমি মানে ব্যাপারটা হচ্ছে ধর্মীয় দিক দিয়ে কনজারভেটিভ, আমি বলছি যে হ্যাঁ তারা পালন করুক ঠিক আছে, কিন্তু যদি কয়জন ভালো ভালো মসজিদে ইমাম হচ্ছে, কয়জন কোনো কোনো ভালো বিদেশে যাচ্ছে, কয়জন টিচার হচ্ছে কোনো মানে ওই যে মাদ্রাসা, এর বাদ দিয়ে বাকি সব এদের অবস্থা খুবই করুণ হয়ে যাচ্ছে। মানে ধর্মীয় দিক দিয়ে না চিন্তা করে আমি মানে শিক্ষার যে ইমপ্লিমেন্ট হচ্ছে এই দিক দিয়ে আমি বলছি। হ্যাঁ, একটু মানে গুলাই যে না হয়, গুলানো না যায়। তো কথা হচ্ছে যে ওদের কি কিছু দরকার, ওদের তো কিছু শিক্ষার দরকার। হ্যাঁ, ওদের বালাগাত মান্তিক আছে, এদেরকে দুর্দান্ত দর্শন বালাগাত মান্তিক কিন্তু আমাদের, আমি পড়িনি, যারা কি যেন আলিমে পড়েছে তারা বালাগাত মান্তিক পড়েছে, এটা কিন্তু দর্শন শাস্ত্রের কথা। তো ওদেরকে যে কোনো একটা দিক ধরিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। এখন সময় এসেছে। হ্যাঁ, হয় তুমি তুমি আমি জানি এখন ইংলিশ মিডিয়াম প্লাস মাদ্রাসা এরকম আছে, কতটা বাস্তবে তো আমি যে দেখিনি, কিন্তু তাদের এখন সময় এসেছে আমাদের মাদ্রাসা। গুলশানের বনানীতে বেশ কিছু আছে যেগুলো ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমিও জানি আমাদের ইন্টারন্যাশনাল এখানে আছে। স্ট্যান্ডার্ড। কথা হচ্ছে যে এখন সময় এসেছে। এখন ওই যে সামাজিক সংগতি যে কথাটা বলেছে, ওই সময়টা এসেছে, তোমাকে চেঞ্জ হতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সবাই এখন সেম বই পড়ে, সেম কারিকুলাম পড়ে, মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব। কিন্তু তোমাদেরকে মানে এমন আমাদেরকে ডিসেন্ট্রালাইজ করা হয়ে গেছে যে তুমি মাদ্রাসাতে পড়ো তুমি প্রতিভাবা, হ্যাঁ তুমি বিচারক হতে পারবা না। আমাদের বাংলাদেশের ইতিহাসে আছে যে মাদ্রাসায় দাওরা করেছে, সে ফিকা ভালো জানে, হাদিস শাস্ত্র ভালো জানে, বিচার শাস্ত্র ভালো জানে, দর্শন শাস্ত্র ভালো জানে, এরকম আছে পণ্ডিত আছে আমি জানি। তো উনি কি কখনো বিচারপতি হয়েছে? উনি কখনো ম্যাজিস্ট্রেট হয়েছে? পুলিশের এসপি হয়েছে? কেন হয় না? কেন হয় না? এগুলো হবে না কেন? তাদেরকে সব জায়গাতে আসতে হবে। এখনো ওই অন্ধত্বের জায়গায় থাকলে হবে না যে আমরা হাদিস নিয়ে আছি, তোমরা ওইটা নিয়ে থাকো। এভাবে থাকলে আস্তে আস্তে রসতলে ফাঁকা হয়ে যাবে, তলা ফাঁকা হয়ে যাবে। হাহুতাশ করে এই যে শরীফ শরীফ ভাই এসব বলে লাভ নাই। ওইসব জায়গাতে যেতে হবে তোমাকে। হ্যাঁ, যে জায়গা মতো আটকাইতে হবে যে না এটা করতে পারো না তুমি। হ্যাঁ, পিএসসির নিয়ন্ত্রণ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে কতদিন, তাই ওরা পাগলের মতো হয়ে গেছিল যে পিএসসি নিয়ন্ত্রিত হবে, আমাদের ছেলেরা যাইতে পারছে না। এখন আবার নিয়ন্ত্রণ নিয়েছে, এখন চুপচাপ। তো তোমাকে ওইরকম মানে মাথাতে থাকতে হবে, যারা কওমি মাদ্রাসাতে আছে, যারা হচ্ছে যে আলিয়া মাদ্রাসার প্রধানেরা আছে, যারা কওমি মাদ্রাসার আরো কয়েকটা ভাগ আছে, এই সবাই মিলে তোমাদেরকে ওইরকম জায়গাতে পাঠাতে হবে আমাদের সন্তানকে, তাহলে চেঞ্জ করতে পারবা। তাছাড়া এখান দূর থেকে হাওয়া মাও কাউ কাউ করে লাভ নাই যে আমি চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, আমি আমার কথাতে যদি কোনো অসঙ্গতি থাকে সুযোগ আছে চেঞ্জ করা, হ্যাঁ, যে আমি বুঝবো, সমস্যা নাই। আচ্ছা, আমি এতটুকু রাখছি। উত্তরণের উপায় কিছু কিছু বলছে, আচ্ছা যদি সবার শেষে যদি আবার সময় দেয় আমি আবার বলবো এখন। ধন্যবাদ। ধন্যবাদ আরিফুল ইসলামকে অত্যন্ত ডিটেলস আলোচনার জন্য। আমরা দেখতে পাচ্ছি রিস্কেজিউল করা আলোচনা আব্দুল বাকি আমাদের মধ্যে ব্যাক করেছেন। তো বাংলা শিক্ষা ব্যবস্থার বর্তমানে আলোচনা চলছে। আমাদের অলরেডি বাংলা শিক্ষা ব্যবস্থার ইতিহাসের গ্রাউন্ড স্থাপন করেছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছিল। আমি চাচ্ছি যে তুমি এখান থেকে কন্টিনিউ করো। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা, কওমি শিক্ষা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, জেনারেল লাইন এবং ইংলিশ মিডিয়াম। বাংলাদেশে 4 রকমের শিক্ষা ব্যবস্থা বর্তমানে প্রচলিত এবং ইন্টার লেভেলে আরো একটা আছে টেকনিক্যাল বা কারিগরি শিক্ষা। তো এত শিক্ষা সমাহার এবং আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইতিপূর্বে আমাদের
অতি পরিচিত মুখ আরিফুল, শাহাদত, মাহাদি, তারা যথেষ্ট তথ্যবহুল আলোচনা করেছেন। সেই জায়গা থেকে আমার প্রস্তুতি একদমই নাই বললেই চলে। আমাকে টপিক দেওয়া হয়েছে বাংলাদেশে যে বিভিন্ন রকমের শিক্ষার একটা অব্যবস্থাপনা, কোলাবোরেশন ছাড়া যে একটা ভিন্ন ধর্মী অনেকগুলো শিক্ষা ব্যবস্থা, যার মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আলিয়া শিক্ষা ব্যবস্থা, কওমি শিক্ষা ব্যবস্থা, আরো আমরা মিক্স করেছি যে ইংলিশ মিডিয়াম আছে। তো এত ব্যবস্থাপনা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। তো আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। ধন্যবাদ। প্রথমত একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেটা হলো শিক্ষা বলতে আমরা কি বুঝছি। আমি এই আলোচনা শুনে যতটুকু বুঝলাম, এখানে আলোচনা হচ্ছে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা সেটা নেই। আমরা শিক্ষার সংজ্ঞা শুনেছি, শিক্ষার ইতিহাস শুনেছি, শিক্ষার বিষয়ে, শিক্ষার উদ্দেশ্য বিষয়ে বিভিন্ন বড় বড় মনীষীদের মতামত শুনেছি। তো শিক্ষা, আমরা যেহেতু আলোচনা করছি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে, এই বিষয়ে ক্লিয়ার করা দরকার যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও একটা শিক্ষা আছে, জাগতিক শিক্ষা। তো যে ব্যক্তি তার জীবনে কখনো স্কুলে যাননি বা প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, তিনিও শিক্ষিত হতে পারেন, তিনিও জ্ঞানী মানুষ হতে পারেন। উদাহরণস্বরূপ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হয়তো সকলের জানা, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, তারপরেও জ্ঞানী মানুষদের তালিকায় বিশ্বের প্রভাব বিস্তারকারী এবং ইতিহাস পরিবর্তনকারী ব্যক্তিদের তালিকায় তাকে প্রথম সারিতে রাখা হয়, শুধু মুসলিম সমাজে না, অন্যান্য সমাজে। কাজেই শুধুমাত্র যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব গুরুত্বপূর্ণ এমনটাও না। যাই হোক, আমি ইতোমধ্যে টপিকের বাইরে অনেক কথা বলে ফেলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আর একটু স্বাধীনতা চাইবো, পরবর্তী যদি কোনো কথা বলার সুযোগ পাই তাহলে। আপাতত আমি টপিকে ফিরে আসি। এই যে শিক্ষা ব্যবস্থা যে অব্যবস্থাপনা, যে সমন্বয়হীনতার জন্য আসলে দায়ী কে? আমরা জানি যে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে যে আলোচনাগুলো করা হলো, আমার পূর্ববর্তী বক্তারা যা বলে গেছেন একদমই ঠিক তাই। আমাদেরকে শিক্ষিত করা হয় সেবা প্রদানের জন্য, সার্ভ করার জন্য। সেই সেবাটা হতে পারে আমাদের ধর্মের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, গ্লোবালাইজড যে সিস্টেম, সেই যে আমাদের মোড়লরা আছেন পশ্চিমারা, তাদের তোষামতির জন্য বিভিন্ন উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে। তবে সমাজে আমরা দেখি যে বিভিন্ন প্রয়োজন, যার অভাব বা যার মেটাতে পারে না একরকম শিক্ষা ব্যবস্থা, যাদের ইচ্ছা যে আমার সন্তান ভালো ইংরেজি শিখে ইউরোপিয়ান কোনো কান্ট্রি বা পশ্চিমা কোনো দেশে যাবে, তারা তাদের সন্তানকে চেষ্টা করেন ইংলিশ মিডিয়ামে পড়ানোর। সমাজে একটা আমাদের মিসকনসেপশন আছে যে ইংরেজি ভালো পারলে সে খুব ভালো জ্ঞানী মেধাবী মানুষ। এটা একদমই ভুল। আমার বন্ধু শাহাদত, তিনি খুব সুন্দরভাবে একটা উদাহরণ পেশ করলেন তার ছাত্রী, তার বাপ মা তাকে ইংরেজি শেখাতে চায়, অথচ আমরা বাংলায় ঠিক মতো জানি না। তো এই প্রয়োজনীয়তাটা মেটাতেই অনেকে ইংলিশ মিডিয়াম স্কুলকে বেছে নেন। এমনকি আমরা জানি ফ্লেক্সিং বলে একটা কথা আছে, নিজের যে গৌরব, নিজের যে আভিজাত্য, সেটা প্রকাশ করার একটা বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে। আমাদের মা বাবারা তাদের সন্তানকে ঘোড়দৌড়ের ঘোড়া হিসেবে বিবেচনা করেন অনেক সময়। স্কুলে তোমাকে ফার্স্ট হওয়াই লাগবে, 90 পেলে তোমাকে 91 পেতে হবে, 91 পেলে তোমাকে 92 পেতে হবে। কিন্তু স্কুলে তার বাচ্চাটা কি শিখলো এটা অনেক বাবা মাই বর্তমানে জিজ্ঞেস করেন না। তাদের প্রধান কনসার্ন হলো আমার সন্তান ক্লাসে ফার্স্ট হচ্ছে কিনা, কারণ যাতে করে তারা বলতে পারে যে হ্যাঁ আমার ছেলে তো ফার্স্ট হয়েছে, আপনার ছেলের কি অবস্থা। এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে ইংলিশ মিডিয়াম, যেখানে মান্থলি 20,000, 30,000, আমি শুনেছি 50,000 টাকা স্যালারি দিয়েও অনেক ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। ঠিক একইভাবে
যেসব পরিবারের উদ্দেশ্য যে আমার সন্তানকে আমি আলেম বানাবো, তারা তাদের সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন। যারা মনে করছেন আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তারা স্কুলে দিচ্ছেন। যারা ভাবছেন আমার সন্তানকে আর্মি মিলিটারি অফিসার বানাবো, তারা তাদের সন্তানকে ক্যাডেট কলেজে, ক্যাডেট স্কুলে দিচ্ছেন। তো এই যে এক ব্যাপক এক অব্যবস্থাপনা আমাদের সমাজে, এটার কারণ হিসাবে আমি মনে করি যে শিক্ষা নিয়ে গবেষণার অভাব। বর্তমান শিক্ষা নিয়ে আমাদের টপিক, বাংলাদেশে বর্তমান শিক্ষা ও ভবিষ্যৎ, এটাও একটা বিষয়। তো আমার যে টপিক আমাকে দেওয়া হয়েছে, সেই এই বিভিন্ন রকম শিক্ষা প্রতিদিন মনে হয় যেন কচি গাছের মতো মাথা চাড়া দিয়ে উঠে নতুন নতুন শিক্ষা সিস্টেম। আমরা দেখি আমাদের সরকার থেকে নতুন নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসার জন্য তারা 30 সদস্যের কমিটি করে বিদেশ থেকে দেখে আসেন, ডেনমার্ক থেকে দেখে আসেন তাদের শিক্ষা পদ্ধতি, এসে তারা সেটা ইমপ্লিমেন্ট করে দেন। আমরা এমন একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি বর্তমানে যে প্রত্যেক বছর আমাদের শিক্ষার যে পদ্ধতি সেটা চেঞ্জ হচ্ছে। একজন সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ তিনি সহজে বুঝতে পারবেন যে এই পরিবর্তনটা ভালো পরিবর্তন হচ্ছে নাকি খারাপ পরিবর্তন হচ্ছে। উদাহরণস্বরূপ, আমি একটা শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত। আমি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থায় পড়েছি, সেখানে ছিল আমাকে প্রশ্ন দেওয়া হতো, একটা অধ্যায় পড়ানো হতো, অধ্যায়ের শেষে একটা প্রশ্ন থাকতো, কিছু প্রশ্নের উত্তর দিতাম, সে অধ্যায় সম্পর্কে লিখতাম। সৃজনশীলের আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল আর কি, সেটার কথা বলছি আমি। এরপরে কি হলো, ক্লাস 6-7 এ উঠে আমাদের পরিবর্তন করে বলা হলো সৃজনশীল পদ্ধতি। ওকে ফাইন, আমরা সৃজনশীল পদ্ধতিতে পড়া শুরু করলাম। তারপরে আমরা দেখলাম আবার হচ্ছে সৃজনশীল আরো বাড়ানো হলো। অতঃপর যখন কলেজে ভর্তি হলাম, তখন দেখলাম যে এই বিষয়টা আরো একটু চেঞ্জ হলো। এরপরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম, অর্থাৎ হায়ার এডুকেশনে যখন আমি আসলাম, উচ্চ শিক্ষায়, তখন দেখছি আমার যে ছোটবেলা থেকে আমাকে এখন পর্যন্ত যে পড়ানোটা হয়েছে, এখানে এসে সম্পূর্ণ ভিন্ন। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে পড়াটা আমি পড়েছি, আমি দেখছি বিশ্ববিদ্যালয়ে আমার একই পড়া। আমাকে একটা অধ্যায় পড়ানো হয়, টিচার এসে লেকচার দেন, সেই লেকচারের উপরে কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর দিতে হয়। কই আমার সৃজনশীল কই? তাহলে আমি বাকি মানে ফ্রিজ হয়েছে। আচ্ছা, আব্দুল বাকির মনে হয় ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আমরা আব্দুল বাকির কাছে আবার ফেরত আসবো যদি তার লাইন ক্লিয়ার হয়। এখন আমরা আমাদের আরো টপিক এখনো পড়ে রয়েছে, আমাদের আলোচনা হয়ে গেছে, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ক্যারিয়ার পাথের উপর ডিপেন্ড করে বিভিন্ন মুখী শিক্ষা ব্যবস্থা বর্তমান, এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর বিভিন্ন এক্সপেরিমেন্টও বর্তমান, যেগুলোর ফল বাচ্চা-কাচ্চারা বোঝা শুরু করেছে। যারা আমরা শিক্ষক আছে বা টিউশন করাই, এদের থেকে আমরা জানতে পারছি যে বর্তমান শিক্ষা ব্যবস্থার ফলে ছাত্রদের মাঝে আসল যে শিক্ষা, এটলিস্ট করাপ্টেড শিক্ষা ব্যবস্থার মাধ্যমেও যে শিক্ষাটা অর্জন করার চেষ্টা করছে, সেটাতেও অনেক বোঝা মিলছে। আমার আম্মা একটা প্রাইমারি স্কুলের টিচার, সে সুবাদে আমি প্রাইমারি স্কুল বা এই কালচার সম্বন্ধে বেশ কিছু জানি। এইখানে হয় কি যে ন্যাচারালি প্রাইভেট কেন্দ্রিক মার্কিং সিস্টেমটা খুবই পপুলার। দেখা যায় যে এক ম্যাডাম আরেক ম্যাডামের স্টুডেন্টকে মার্ক দিতে চায় না, বা দেখা যায় যে শক্তির বলে ক্লাসে এসে দেখা যায় যে বলে দেয়, কোশ্চিন ফাঁস করে।
এই টাইপের ঘটনা অহরহ হয়। প্লাস দেখা যায় যে বাংলাদেশের আনাচে কানাচে কিন্ডারগার্টেন গড়ে উঠেছে। এসব ক্ষেত্রে দেখা যায় যে যাচাই বাছাইহীন বা মানে খুব বেশি যাচাই না করেই একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের উপরে এর কিন্তু ফল পড়ে থাকে। তো আমরা এখন শেষের সেগমেন্টে যাব। আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সবার কাছে একবার করে যাব যে এই শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ এবং সমস্যা থেকে পটেনশিয়াল উত্তরণের উপায়। তো সবার শুরুতে আমি যেতে যাচ্ছি মাহাদী হাসানের কাছে। আ মাহাদী হাসান এই বিষয়ে একটু আলোকপাত করবে। সময় ৫ মিনিট। বিসমিল্লাহ। আচ্ছা, আমার কি আওয়াজটা ক্লিয়ার আসছে না আওয়াজ হচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। হ্যালো। হ্যাঁ, ক্লিয়ার আছে। আচ্ছা, আমি হচ্ছে অ্যাকচুয়ালি এখন ফর্মালি কথা বলবো যে আসলে আমাদের এই যে আমাদের হচ্ছে বন্ধু আরিফুল হচ্ছে একটা সুন্দর কথা বললো। আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত যে শুধুমাত্র এককেন্দ্রিক শিক্ষা না নিয়ে আমাদেরকে বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করার শিক্ষা নেওয়া উচিত। তো আসলে আমি এইটা আসলে মনে করি যে এই উদ্যোগটা যদি ব্যক্তি কেন্দ্রিক নেওয়া হয় সেটা বেশি হচ্ছে ইফেক্টিভ হবে। আর যদি হচ্ছে সামগ্রিকভাবে নেওয়া হয় এটা তো আরো বেটার। তবে আসলে এই যে অনৈতিক বা এই যে জুলুমের শিকার আমরা হচ্ছি বা শোষণের দ্বারা শাসিত হওয়ার যে একটা চক্রের মধ্যে আমরা আছি, এখান থেকে আসলে এত ব্রড মাইন্ডেড চিন্তা করা খুবই দুরূহ ব্যাপার। আহ তারপরেও আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে ভবিষ্যতে আমরা এর থেকে বেটার কিছু করতে পারি। আর আরেকটা আমার সব থেকে বেশি মনে লাগলো যে আমাদের কেন মাদ্রাসা শিক্ষা থেকে কোনো এএসপি হয় না, কেন হচ্ছে জজ হয় না, কেন বিচারপতি হয় না? এই দিকে হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি নজর দেওয়া উচিত। আর আমার মতে এটা মনে হয় যে আহ আমাদের যে বর্তমান শাসন ব্যবস্থা তারা ভয় করে যে কোনো যদি একজন নৈতিক মানুষ ক্ষমতায় চলে আসে তাদের ক্ষমতা কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। এইটা একটা হচ্ছে প্রধান কারণ। তারা তো আর মন থেকে বাদ দিতে পারে না যে একটা নৈতিক মানুষ আসলে কতটুকু সমাজের জন্য প্রভাব বিস্তার করতে পারে। বর্তমানে কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি অনেক ভালো মানুষ যারা এইসব বিষয় নিয়ে প্রচার প্রচারণা করছে এবং ভালো কাজ করার চেষ্টা করছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে তাদের বিরুদ্ধে আহ বিভিন্ন ধরনের সরকারি বলি বা আরো আদার্স যে শক্তিগুলো আছে সেগুলো কিন্তু তাদেরকেও দমন করার চেষ্টা করছে। তো এটা এখন প্রকাশ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ন্যায় শিক্ষা নীতি প্রচার করতে চায় তার বিরুদ্ধেই লাফিয়ে পড়া হবে। এই জন্য অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়গুলো আরো বিস্তারিত গবেষণা করতে হবে। আমাদেরকে চিনতে হবে আমাদের রিয়াল শত্রু কোনটা এবং হচ্ছে রিয়াল স্ট্রেংথ কোনটা। তো আমাদের শত্রু কোনটা সেটা তো আমরা সবাই জানি। আমাদের যে শক্তি এইটা সম্পর্কে কথা বলতে চাই। যে শক্তি এটা কিন্তু মূল জায়গাটাই হচ্ছে আমাদের ধর্ম। এই ধর্মটা আমাদেরকে একটা খুব সুন্দর সোসাইটি সমাজ উপহার দিয়েছে। আমরা এটা কেন বলছি, আমরা যদি তাকাই বিশ্বের মধ্যে শিক্ষার হার আমাদের বা শিক্ষার কোয়ালিটি অনেক কম। তবে আমাদের এই মুসলিম সমাজ আমাদেরকে সব থেকে বেশি এই সোশ্যাল বন্ডের যে শক্তি এটা দিয়েছে। এক কথা বলে শেষ করিব, বিশ্বের সব থেকে ভালো শিক্ষা ব্যবস্থা হচ্ছে ফিনল্যান্ডের এবং ফিনল্যান্ডের আত্মহত্যা হার আকর্ষণ। তারা পৃথিবী র্যাঙ্কিং এর 7th আছে আত্মহত্যা করতে। মানুষ কখন আত্মহত্যা পায় না, আসলে এই কারণে মানুষ আত্মহত্যা করে। আর বাংলাদেশে কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ আগে যে সুইসাইডের হার কতখানি। আর এটা যখন আমি লিস্ট দেখছি যে মুসলিম যে ওয়ার্ল্ড গুলো আছে তাদের সুইসাইডের হার তুলনামূলকভাবে অনেক কম। আর যারা হচ্ছে তথাকথিত সুশিক্ষিত শিক্ষার অধিকারী তাদের দেশেই সুইসাইডের হার অনেক বেশি।
তো নৈতিক শিক্ষা, সামাজিক বন্ড, পারিবারিক শিক্ষা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর এই শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমাদেরকে আগিয়ে যেতে হবে। ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সুন্দর বক্তব্য। এখানে একটা কথা চলে আসে, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু আমরা বর্তমানে প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে বাধ্য। বাধ্য কিভাবে? কেননা আমাদের প্রত্যেকটা জব সেক্টর এই শিক্ষার যে সার্টিফিকেটের সাথে টাইড। তো সুতরাং চাইলে আমরা এটাকে অ্যাবন্ডন করতে পারছি না। এবং এক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে চাইলেও কিন্তু এটার অল্টারনেট আমরা শিক্ষা নিতেও নেওয়ার সুযোগ নেই। তখন দেখা যায় যে এই শিক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের যে ক্ষতি হওয়ার তা কিন্তু হয়ে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু আমাদের মাহাথির হাসান একটা সুন্দর পয়েন্ট বলেছে যে আমাদের নিজে ব্যক্তিগতভাবে সেই সঠিক শিক্ষা অর্জন করতে হবে। এক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি যে সচেতন বাবা-মা, সচেতন নাগরিক এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন আমি পরবর্তী অনুরোধ নিয়ে যাব আমাদের সাথে জুবায়ের আহমেদ রহমান ভাই। তার কাছে একই প্রশ্ন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কি এবং তার থেকে উত্তরণের পটেনশিয়াল কিছু কারণ, উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার কথা শোনা যাচ্ছে কি? জি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাইয়া আমাকে যে টপিক দিয়েছেন আসলে সেই টপিকে কথা বলার আগে আমি পার্সোনাল ভাবে কিছু কোশ্চেন করার পক্ষে, আপনারা যদি কেউ আমাকে অ্যান্সারটা দিতেন কোশ্চেনে তাহলে উপকৃত হতাম। আসলে শিক্ষার উদ্দেশ্যটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন শিক্ষার উদ্দেশ্যটা ঠিক না থাকে তখন প্রত্যেক ১ বছর, ২ বছর, ৫ বছর অন্তর, অন্তর আমাদের শিক্ষার মডেলগুলো চেঞ্জ হতেই থাকবে। আমি যতটুকু পার্সোনাল ভাবে ফিল করি, আ আমার জানাশোনাতেও কমতি থাকতে পারে। আমাকে কাইন্ডলি ঠিক করে দিবেন আমার বলাতে যদি কোনো ভুল থাকে। আমাদের যে কারেন্ট এডুকেশন সিস্টেমটা রান হচ্ছে সেটা যত সম্ভব পর্তুগিজদের সাথে কোনো একটা দেশের যুদ্ধ চলতেছিল, সেই সময়টাই তারা ফিল করলো যে তাদের জনগণরা খুব বেশি রেজিস্ট্যান্স করতেছে এই যুদ্ধে, মানে তাদের অধীনতা স্বীকার করতেছে না। তো সে সময়টাই তাদের যারা একাডেমিশিয়ান ছিল তারা এই পরিকল্পনাটা হাতে নিল যে তাদেরকে আমাদের অধীনস্থ করতে হলে তাদের যারা শিশু আছে তাদেরকে একটা হোমমেড এডুকেশনের মধ্যে দিয়ে নিয়ে যাও, যার ফলে তারা পর্তুগিজ বা আমাদের যে ন্যাশনালিটি সেটার একটা আগাগোড়া ধ্যান ধারণা তারা নিয়মিতভাবে নিতে থাকবে। দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে তাদেরকে আর বাই ফোর্স করা লাগবে না, তারা বাই ডিফল্টই তখন তারা আমাদের পক্ষের শক্তি হিসেবে কাজ করতে থাকবে। তো সেই বিষয়টা যদি দেখতে একটু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যদি একটু নজর দেই তখন দেখতে পাবো যে সেটা একদম এক্সাক্ট ভাবে সেটাই আমাদের উপরে অ্যাপ্লাই করা হইতেছে এখন। এখন সেটা হইতেছে হয়তোবা আহ এই মাধ্যমে যে কিছুদিন আগে সৃজনশীল ছিল, এখন সৃজনশীলের পরে পরীক্ষায় উঠে গেল, পরীক্ষার পরে এখন অ্যাপ্লাইড রিয়েল লাইফ এক্সাম্পল, কিভাবে বিছানা গুছাতে হবে, কিভাবে ডিম ভাজতে হবে, এইগুলোর উপর দিয়ে এখন চলতেছে। কিন্তু ঘুরে ফিরে যদি জিনিসগুলো দেখি যে আমাদেরকে কিন্তু যে জিনিসটা সেই যে রোল মডেলটা ছিল শিক্ষার, সেটাই আমাদের উপরে অ্যাপ্লাই করা হইতেছে। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয়ত শিক্ষার যে উদ্দেশ্য, আহ সেটা নিয়ে আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন এই জন্য যে আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে শিক্ষা আমাদেরকে যে উদ্দেশ্যটা দেখাচ্ছে, আমাদের টিচাররা, আমাদের ইনস্টিটিউট, আমাদের যারা আহ নীতি নির্ধারকরা, তারা আমাদেরকে যে শিক্ষার উদ্দেশ্যটা দেখাচ্ছে যে তুমি বড় হও, তুমি পড়াশোনা করো, পড়াশোনা করলে অনেক ভালো একটা চাকরি পাবা। আমাদের একটা প্রবাদও তো আছে, গাড়ি ঘোড়ায় চড়ে, পড়াশোনা করে যে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তো আমাদের মাথাতে একটা জিনিস এইভাবে সেট করে দেওয়া হচ্ছে যে তুমি যখন পড়াশোনা করবা তোমার পড়াশোনার মাকসাদটাই হলো আদর্শ স্লেভ হয়ে অনেক অনেক টাকা ইনকাম করবা, অতঃপর সেটা দিয়ে তুমি তোমার লাইফ এনজয় করবা। একটা ইন্ডিভিজুয়ালিজম যেটা,
আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সেটার মধ্যে ঢুকাই দিতেছে। এখানে না তো সমাজে কোনো দায়বদ্ধতা আছে, না তো আমাদের পরিবারের কোনো দায়বদ্ধতা আছে, কোনো কিছু নাই। এখন সামহাউ যে করেই হোক তুমি পড়াশোনা করে পড়াশোনার রেজাল্টটাও এখন কিভাবে করবা, ভালো করে করবা, ভালো করে পড়াশোনা করে করবা, নাকি চুরিচামারি করে করবা, নাকি কোশ্চেন পাস করে করবা, নাকি নকল করে করবা, এগুলো কোনো ম্যাটারই করবে না। কারণ তুমি যখনই ভালো রেজাল্ট করবা ভালো একটা চাকরি পাবা, আর ভালো চাকরি পাইলে তুমি গাড়ি ঘোড়ায় চড়বা। কারণ আমার মাথায় তো ঢুকাই দেওয়া হয়েছে 12 বছর ধরে এইটাই যে তুমি যখনই পড়াশোনা করবা গাড়ি ঘোড়ায় চড়বা। সো আমি গাড়ি ঘোড়ায় চড়ার জন্য এখন সব ধরনের স্যাক্রিফাইস করার জন্য আমি মেন্টালি এবং ফিজিক্যালি সব ধরনের আমি এই ত্যাগ স্বীকার করার জন্য আমি প্রস্তুত। তো আমাদের যে উদ্দেশ্য হওয়ার কথা ছিল আসলে যে শিক্ষা, আগেকার যুগে দেখা যেত যে শিক্ষক গুরু এবং ছাত্রের যে সম্পর্কটা এটা দীর্ঘদিন ধরে চলতো, এটা কখনো শেষ হতো না। শিক্ষকের হেঁটুর কাছে ছাত্ররা বসে থেকে বছরের পর বছর ধরে জ্ঞান নিত, তারপরে দেখা যেত যে শিক্ষক তাকে সার্টিফাইড করতো যে আচ্ছা তুমি এখন থেকে আমার ছাত্র হলে এবং তোমাকে এই সনদটা দিলাম যে তুমি পরবর্তীতে সেই জ্ঞানটা তুমি পরবর্তী অন্য মানুষের কাছে এটা পৌঁছাতে পারবা। কিন্তু এখন আমাদের যে এডুকেশন সিস্টেমটা আছে সেটা হলো যে আদর্শ আহ, দাস বানানোর একটা কারখানা, আদর্শ লেবার বানানোর কারখানা, যেটা পুরাটাই ডিজাইন করা হয়েছে। আমি যতটুকু জানি কি আমাকে আমার ইনফরমেশনে যদি ভুল হয় আপনারা কেউ ঠিক করে দেবেন ইনশাল্লাহ। এই পুরা ডিজাইনটাই করা হয়েছে হলো আমাদের যে শিল্প বিপ্লব হয়েছে সেই সময়টাই কারখানায় শ্রমিক ঘাটতির কারণে এখানে শ্রমিকের জন্য এখন কতটুকু পড়াশোনা প্রয়োজন। শ্রমিকের জন্য তো আর প্রত্যেকটা বিষয়ে ফিলোসোফার হওয়ার প্রয়োজন নাই, ফিজিক্সের ওপর তাকে পিএইচডি করার প্রয়োজন নাই, ম্যাথের ওপর তো তাকে পিএইচডি করার প্রয়োজন নাই, কেমিস্ট্রি বায়োলজি ইত্যাদি ইত্যাদির ওপরে তার আহ, গবেষক হওয়ার বা রিসার্চার হওয়ার কোনো প্রয়োজন নাই। তার জন্য এইটুকুই আহ, জ্ঞানী যথেষ্ট যে যতটুকু হলে সে কারখানাটা চালাইতে পারবে, যতটুকু হলে সে পুঁজিপতির কাজটাকে সামনে আগায় নিয়ে যেতে পারবে। তো এই যদি হয় শিক্ষার উদ্দেশ্য, তাহলে যেটা চলতেছে এইটাই চলতে থাকবে সামনে। এখন বারবার আমি এই কথাটাই হাইলাইট করতে চাই যে আসলে আমাদের উদ্দেশ্যটা কি শিক্ষার। শিক্ষার উদ্দেশ্য যদি এইটাই আমরা কনসিস্টেন্সি ভাবে এটাই যদি আমরা কন্টিনিউ করি যে শিক্ষার উদ্দেশ্য পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তাহলে এইভাবেই চলতে থাকবে। আমরা না তো কখনো এইরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো যে ধরনের কারিকুলাম আমাদের উপর চাপাই দিয়ে হইতেছে, আর এইগুলো আমরা সহ্য করেই যাব। কারণ তখন তো আমি ইন্ডিভিজুয়াল ভাবে সবকিছু চিন্তা করবো যে আমি এখানে ভালো থাকতেছি কি ভালো থাকবো না, এই প্রশ্নটা আসবে। আর যদি আমরা এটাকে শিফট করে অন্যদিকে নিয়ে যাই যে আমি এই জায়গাটায় একটা ভালো জিনিস অর্জন করব এবং এটার উপরে আমি গভীরভাবে দক্ষতা অর্জন করে আমি এটা সমাজের উপরে বেস্ট সার্ভিসটা দিব, তখন এসে বিভিন্ন বিষয় আহ, আমাদের যে পরবর্তী আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল আজকে ভাইয়ারা সেট করছেন যে ভবিষ্যৎটা কি, তখন ভবিষ্যৎটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্যটাই যেখানে করাপ্টেড সেখানে আসলে মানে উদ্দেশ্যটাই করাপ্টেড ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তখন আসলে ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছু হওয়ার এখানে সম্ভাবনা খুবই খুবই কম। আর আরিফুল ভাইয়া কিছু কথা বলছে, আরিফুল ভাইয়ার সব কথাই আহ আলহামদুলিল্লাহ খুবই আমি সহমত ভাইয়ের সাথে। আমি একটা বিষয় ভাইয়ের সাথে কথা বলতে জিজ্ঞাসা করতে চাই ভাইয়া, যে বিষয়টা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএসসির উপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়ন্ত্রণটা এটা চলে যাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত খুব বেশি এটা নিয়ে তোড়জোড় করতেছিল, এটা সম্ভবত ভাইয়া লবিং এর পাওয়ার। আহ তারা লবিং করছে সামহাও, আমরা কেন এটা করতে পারি না? আমার এটা প্রশ্ন। আপনি বারবার এই কথাই বলছিলেন যে ওরা করতে পারছে আমরা কেন করতে পারছি না এই লবিং। আমি বারবার অনেক জায়গায় এই লবিং বিষয়টা শুনছি, কিন্তু আমি এটা সম্পর্কে ডিটেল জানি না বা এটা কিভাবে করতে হয়, জিনিসটা কি অ্যাকচুয়াল জিনিসটা কি। আমি আরিফুল ভাইয়ের কাছে এই প্রশ্নটা রাখলাম ভাইয়া, যদি জানা থাকেন আমাকে যদি একটু ইন ডিটেল জানাতে তাহলে সুবিধা হতো। বাস আমি আমার কথা শেষ করতেছি। আহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়াউর আহমেদকে। আমি আরিফুলের কাছে অনুরোধ করব ইউনিটি এবং লবিং নিয়ে একটা আলোচনার দাবিদার, তো এই বিষয়টা নোট করে রাখা হয়েছে। তো আমরা জুবাইর সুন্দর
একটা কথা বলেছে যে আমাদের উদ্দেশ্য যেখানে করাপ্টেড, ভবিষ্যৎ সেখানে অনিশ্চিত। খুবই মূল্যবান একটি কথা। তো এই বিষয় জুবাইরের কথার উপর ভিত্তি করে আমি লেজুর টেনে আমি শাহাদাতের কাছে যাব এই বিষয়ে একটু যুক্তিসঙ্গত আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। বলেন। বিষয়টা আরেকবার রিপিট করতে পারবা? আমি শুনতে পারিনি। বাংলাদেশের যেহেতু শিক্ষার উদ্দেশ্য নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, শিক্ষার সংজ্ঞা আমরা অলরেডি জেনেছি। এখন চলছে শিক্ষার বর্তমান এবং বর্তমান নিয়েও আলোচনা হয়েছে, পাস্ট নিয়ে আলোচনা হয়েছে, এখন ভবিষ্যৎ নিয়ে আলাপ। কিন্তু তার মাঝখানে আমাদের নতুন একটা মতবাদ এসেছে জোয়ার আহমেদের কাছে। বাংলাদেশের শিক্ষার যে উদ্দেশ্যটা হচ্ছে করাপ্টেড। তো শিক্ষার উদ্দেশ্যই যেখানে করাপ্টেড, ভবিষ্যৎ সেখানে অনিশ্চিত। তো এই বিষয় নিয়ে 3 মিনিট আলোচনার জন্য অনুরোধ করা। মানে আমি এখনো আসলে ক্লিয়ার না যে মানে শিক্ষার যে উদ্দেশ্য এটা কি? হ্যালো? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে করাপ্টেড। হ্যাঁ, শিক্ষার হ্যাঁ। উদ্দেশ্যটা ঠিক নেই আমাদের। তাই ভবিষ্যৎ সেখানে অনিশ্চিত। জি, জি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ধন্যবাদ মাহমুদুলকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে কথাটা ঠিক যে আসলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা আসলে ঠিক নেই, যার কারণে ভবিষ্যৎটা আসলে অনিশ্চিত। সঠিক শিক্ষা না পেলে ব্যবস্থা না, শিক্ষার উদ্দেশ্য ঠিক নেই। ও আচ্ছা আচ্ছা, শিক্ষার উদ্দেশ্য ঠিক নেই। ঠিক আছে, শিক্ষার উদ্দেশ্য যেহেতু ঠিক নেই তাই ভবিষ্যৎটা অবশ্য অনিশ্চিত। কারণ আমরা সকলে জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে এই মেরুদণ্ডটা তৈরি হয় শিশুকাল থেকে। একটা শিশু তার মায়ের কোল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অনেক কিছু শেখে। ছোটবেলা থেকে একটা শিশু যা শেখে বড় হয়ে সেটাই কি করে প্রয়োগ করে। এখন শিক্ষা উদ্দেশ্যটা যদি সে ছোটবেলা থেকে ভুলভাবে জেনে আসে তাহলে ভবিষ্যতে তার ইমপ্লিমেন্টটাও কিন্তু ভুলভাবে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে শিক্ষার উদ্দেশ্য ঠিক করতে হবে। আর উদ্দেশ্য ঠিক করলেই আমাদের ভবিষ্যতের যেই পরিবর্তন মানে ভবিষ্যতে যে আমরা সমাজটাকে পরিবর্তন করব সেটা সুগম হবে। তো এই বিষয়ে বিস্তারিত আসলে আরো অনেক কিছু বলা যায়, তবে এই মুহূর্তে আমার সেরকম প্রস্তুতি না থাকায় আমি বিস্তারিত বলতে পারছি না। তাই আমি আচ্ছা, বুঝতে পেরেছি। জি, সর্বশেষে আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সর্বশেষে আমি এখন আরিফুলের কাছে যাব আজকের আলোচনা র‍্যাপ আপ করার জন্য। সর্বশেষ বক্তব্য রাখবে আরিফুল ইসলাম। আহ, তো তার কাছে আমি আবার একটু কোশ্চেন ধন্যবাদ। আসলে ধন্যবাদ সবাই অনেক সুন্দর আলোচনা করেছে। শাহাদাতকে ধন্যবাদ, বাকিকে ধন্যবাদ। জুবাইর খুব সুন্দর একটা কথা বলেছে। আমি এখন জুবাইর কথা থেকে শুরু করতে যাচ্ছি। যে জুবাইর বলছে যে না, তার আগে আমার একটা কোশ্চেন আছে, সেটা আরিফুল গতবারে এড়িয়ে গেছে। সেটা হচ্ছে যে সংবিধানের সুযোগ নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা করার জন্য বা সংবিধানকে সংস্থা নষ্ট করার অপচক্র করছে আমি কথাটা বুঝতে পারিনি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিক্ষা ব্যবস্থা হতে হবে সময়োপযোগী। তো এই কথাটা সুযোগ নিয়ে নওশাদ চক্র তাদের নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে প্রভাব ফেলছে কিনা এ ব্যাপারে জাস্ট ছোট্ট 2-1 লাইন, খুব বেশি ডিটেইলসে আচ্ছা, ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি রোমানের কথা থেকে শুরু করছি। রোমান যে বলছে যে শিক্ষার উদ্দেশ্য ঠিক নাই, আসলে ঠিক নাই। আমি আমার স্টুডেন্ট ক্লাস 9-এ পড়ে, আমি তাকে জিজ্ঞাসা করছি একদিন যে তোমার জীবনের লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি?
সে বলতে পারে না, হ্যাঁ সে বলতে পারে না, চুপ করে আছে, অনেকক্ষণ চুপ করে আছে, আমি আমি কিচ্ছু বলিনি, আমি ওকে কমপক্ষে 5 মিনিট চুপ করে বসে থাকার সুযোগ দিয়েছি। সে 5 মিনিট ভেবেও বলতে পারেনি অ্যাজ এ মুসলিম ক্লাস 9-এ পড়ে সে তার জীবনের লক্ষ্য কি সে জানে না। কমপক্ষে 5 মিনিট, একদম লিটারালি বলছি। আমি তারপর ওকে বলে দিলাম যে তোমার এটা জানা উচিত অ্যাজ এ মুসলিম হিসেবে তোমার জীবনের লক্ষ্য কি। আমি বলে দিলাম যে মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে, ওই আয়াতটা আমি বললাম যে শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, এটা তোমার ফান্ডামেন্টাল উদ্দেশ্য জীবনের। হ্যাঁ, যখন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য এবং শিক্ষার উদ্দেশ্যকে কোরিলেট করতে পারবো, তখন আমাদের শিক্ষার যে আউটপুটটা সর্বোচ্চ লেভেলের পাবো। এর আগে কখনো সম্ভব নয়। শিক্ষার উদ্দেশ্য আর জীবনের উদ্দেশ্যকে যখন আলাদাভাবে দেখা হবে, তখন শিক্ষাটা জাস্ট পুঁথিগত বিদ্যা ছাড়া কিছু নয়। ওই যে কি যেন শিক্ষা ও মনুষ্যত্বের কথাটা বললো সাধক কাজী মোতাহার হোসেন চৌধুরী, যে মানুষত্ব লাভ করতে হবে। ওখানে ওই গল্পতে বলা হচ্ছে যে প্রথম স্তর কি, দ্বিতীয় স্তর কি, শিক্ষা টেনে তুলে, এটা আমরা পড়েছি, সবাই জানি সম্পর্কে। দ্বিতীয় কথা হচ্ছে যে এবার আমি বলি যে আমাদের একটা চেতনা আছে, কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা চেতনা আছে, সেটা হচ্ছে যে 21-এর চেতনা। 1952 সালে এটা প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, এটা মারাত্মক সমস্যার মধ্যে ফেলেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে। না আমরা বাংলা ভাষা ভালোভাবে লিখতে পারি, না আমরা ইংরেজি ভালোভাবে লিখতে পারি ওই চেতনার জন্য। হ্যাঁ, ওই চেতনাটা আমাদেরকে এই বিপদে ফেলেছে, এই চেতনা বাদ দিতে হবে, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অনার্স সিস্টেম 4 বছরের, এটা আমার কথা বলছে, অনার্স সিস্টেমে 4টা বছরের পুরাটাই একটা স্টুডেন্টের জীবনকে তামাতামা করে দেয়, মানে একদম বৃথা করে দেয়। আমি বলি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের মানুষের মস্তিষ্ক এতটা দুর্বল নয় যে ইন্টারে পাশ করার পর ওর বয়স 20 বছর হোক কিংবা 18 বছর হোক, এতটা দুর্বল নয় যে তাকে 4 বছর বুনিয়াদী শিক্ষা, মানে যেমন সাভারে আছে এসপি দের জন্য, তারপরে মালিবাগে আছে ট্যাক্স কমিশনের জন্য, এটা হলো বিসিএস ক্যাডারের মানে সিলেক্টেড হওয়ার পর বুনিয়াদী শিক্ষা, যেটা প্রশিক্ষণ বলে, মানে হাতে কলমের শিক্ষা। একটা আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষদের এই মস্তিষ্ক মানে এতটা প্রখর যে একটা ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পাস স্টুডেন্টকে যদি 4 বছর বুনিয়াদী শিক্ষা দেওয়া হয় যে কিভাবে তুমি প্রশাসন পরিচালনা করবা, কিভাবে তুমি অ্যাডমিনিস্ট্রেশন দেখবা, কিভাবে তুমি পর দেখবা, তুমি ট্যাক্স যে আদার্স যত সেক্টর আছে 27টা 28টা সেক্টর আছে সব দেখবা, সে সবই পারবে 4টা বছর তাকে যদি শিক্ষা দেওয়া হয়। এই 4টা বছর অনার্সে উচ্চ শিক্ষার নামে বিজনেস করা, ছাত্রদের যৌবন নষ্ট করা, বিবাহের মানে যে প্রসেস এটা ধ্বংস করা, জীবিকা নির্বাহের যে একটা র্যাট রেস বলে, হ্যাঁ র্যাট রেস শুরু করা, এগুলো সব সমস্যা কেন্দ্রীভূত হয় এই 4টা বছরে, এই 4টা বছরে, এই 4টা বছর। সুতরাং এই অনার্স 4টা বছর ভিত্তিক বাদ দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি না সম্ভব হয় তাহলে সেমিস্টার সিস্টেম বাদ দিতে হবে। কালকে আমার মিড টার্ম, প্রথমে হচ্ছে যে সেমিনার, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে নেক্সট উইকে, এরপরে সেমিনারে অ্যাটেন্ড করতে হবে, তারপরে মিড টার্ম। মিড টার্মে 2 সপ্তাহের মধ্যে আবার আমাকে ফাইনাল এক্সাম প্রিপারেশন নিতে হবে। ডিপার্টমেন্ট ভেদে ভিন্ন ভিন্ন জিনিস থাকতে পারে, কিন্তু আমাদের এরকমই এতটা মানে প্রেশার হয়ে যায় 4টা বছরে। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা যে আমি বলছি যে সেমিস্টার সিস্টেম, এটা বলছি। আরেকটা হচ্ছে আমাদেরকে যে রুম্মানের কথাটা শুনে আমাদেরকে মনে হলো যে উদ্দেশ্য না থাকলে বারবার চেঞ্জ হবে সিস্টেমটা, কেন আমাদের গিনিপিগের মতো ব্যবহার করা হচ্ছে, কোনো ইমপ্লিমেন্টের রেজাল্ট, এটা আউটপুট কি হতে পারে কোনো ধারণা নাই, একটু ধারণা নাই। আমি ক্লাস 7 ক্লাস 6 এর ছেলেদেরকে পড়ানোর সুবিধার্থে আমি আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, ওদের ব্লগ করতে দেয়, ব্লগ করা, তারপর হচ্ছে যে বিভিন্ন কিছু ডিজাইন করা, ওগুলোর করতে যে সব ম্যাটেরিয়ালস লাগলে এগুলো খুব এক্সপেন্সিভ। আর প্রথম কথা হচ্ছে যে এক্সপেন্সিভ, দ্বিতীয় হচ্ছে গ্রামে এগুলো অ্যাভেলেবেলই না। ঢাকা শহরে বিকাশ নন স্কুলের স্টুডেন্ট ছিল সে আমার, ওরা এইরকম জায়গাতে থেকেও হিমশিম খেয়ে যেত যে কালকে স্যারকে আমি মানে এই জিনিসটা তৈরি করে দিব কিভাবে। তাহলে তুমি এই যে একটা জিনিসটা অ্যাপ্লাই করলা, এটা তোমার তোমার তো গুলশান বনানী মাথায় রাখলে হবে না, তোমাকে 56,000 বর্গ মাইল মাথায় রাখতে হবে, ঠিক আছে না? না হলে তো আউটপুট পাবা না। এটা হচ্ছে যে তাহলে একদম মাখন খুঁজে বের করার মতো হয়ে যাবে, এটা সম্ভব না, এই জাতিকে দিয়ে উন্নত করা সম্ভব না। আর একটা কথা যেটা লাস্ট আমি বলতে চাচ্ছি, যে
শিক্ষা ব্যবস্থা আমাদের একদিনে এই অবস্থায় আসেনি, আর একদিনেও চেঞ্জ হবে না। আমাদেরকে ব্যক্তি পর্যায়ে প্রত্যেকজনকে যে যার জায়গা থেকে সচেতন করতে হবে। আমি বোঝানোর সময় আমার যতটুকু দরকার স্টুডেন্টকে বলি যে এই সাবজেক্টগুলো পড়ার দরকার নাই। ক্লাস 9 এর কয়েকটা সাবজেক্ট আছে যে এই সাবজেক্ট ফেল করলে কোনো সমস্যা নাই তোমার জীবনে। হ্যাঁ, আগের কারিকুলামের আগের বই পড়াই আমি, যে এই বইগুলো তোমাকে জানতে হবে। এখন ক্লাস 9 এর স্টুডেন্ট a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পারে না। বাস্তবতা বলছি, একদম বাস্তবতা বলছি, নিরেট। তাকে আমি স্টিফেন হকিং সম্পর্কে যে সে জানে না, জীবনে শুনিনি। হ্যাঁ, আর বাংলাতে মানে আল 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 জাবির, তারপরে হচ্ছে ইবনে হাইয়াম, এগুলো তো দূর কি বাত, এগুলো তো অনেক দূরের কথা। সে অ্যারিস্টটল সম্পর্কে জীবনে শুনিনি, ক্লাস 9 উঠে গেছে। ঠিক আছে, তো আমাদেরকে সার্বিকভাবে এই বিষয়টা আসলে ব্যক্তি পর্যায়ে প্রথমে নিতে হবে। এখন এখন তো আর সামগ্রিক পর্যায়ে নিয়ে আমাদের ক্যাপাসিটি নাই। ব্যক্তি পর্যায়ে পরিবারকে বুঝাইতে হবে, ছোট ভাই থাকলে বলতে হবে যে তুমি যেটা পড়ছো সেটা বই পড়ার জন্য পড়ছো, কিন্তু আসলে এটা শিক্ষা নয়, শিক্ষা অন্যরকম জিনিস। শিক্ষার উদ্দেশ্য আর তোমার জীবনের উদ্দেশ্য এক, এই এক জিনিসটাকে এক করতে হবে, নাহলে সফলতা পাওয়া যাবে না। আচ্ছা, আর যেটা বললো যে মাহমুদুল সংবিধানের কথাটা বললো, আমি খুব ক্লিয়ার না, তবে যেটা হচ্ছে যে বাংলাদেশের ওই যে বলছে সংগতিপূর্ণ সমাজ ব্যবস্থা, যুগ চেঞ্জ হচ্ছে, এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, তবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অনুযায়ী কারিকুলাম তৈরি করতে হবে। ঠিক আছে, এখন আমি ক্লাস 9 এর আইসিটি দেখি যে কিভাবে ইমেল লিখতে হয়, প্রসেস এটা হইলো, এটা তো সেই সেকেন্ড রেভলিউশনের সময়। এটা কিন্তু বাংলাদেশের এটা কিন্তু সংবিধান অনুযায়ী নয়। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, যে আশা করি মানুষ বুঝতে পারছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু হচ্ছে আরিফুল কথাতে অনেক আনন্দিত, কারণ আমিও হচ্ছে আরিফুলের কথার সাথে একমত। তো আলহামদুলিল্লাহ, আজকের আমাদের সিম্পোজিয়াম শেষের দিকে মোটামুটি আমরা একটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাস, ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা এবং উদ্দেশ্যহীন একটা নৌকা সম্বন্ধে জানলাম, এবং এই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। পরবর্তী সেশন ইনশাল্লাহ আমাদের শুক্রবারে হবে। আমি আমাদের যেহেতু প্রত্যেকবার করে আমরা একটু ইনফর্মালি কথা বলতে পারি কিছু বিষয় নিয়ে আর কি, সবাই মাইক ইনফর্মালি আমরা যাব। রেকর্ড আমাদের রেকর্ডিং চলছে, রেকর্ডিং হয়তো সোশ্যাল মিডিয়াতে যাবে। তো তার আগে আমি একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যেহেতু আমাদের প্রত্যেকবারের আলোচনার বিষয় ভোটিং এর মাধ্যমে নির্ধারিত হয়, এবারে হবে ইনশাল্লাহ। যাই হোক, আমি আজকের মতো শেষ করছি। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। এখন আমাদের